হ্যালো, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। সকলকে শুভ সন্ধ্যা। ভারতীয় বিদ্যাচর্চা রিসার্চার্স একাডেমি পরিবারের আজকের এই সান্ধ্যকালীন ক্লাসে আমরা তোমাদের প্রত্যেককে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। মূলত আমাদের আজকের কি ক্লাস তোমরা ইতিমধ্যে জেনে আছো। ইএমআরএস কে কেন্দ্র করে যে জেনারেল পেপার, সেই জেনারেল পেপারের উপর ক্লাস। এবার জেনারেল পেপারের সিলেবাস তোমরা মোটামুটি সবাই জেনে আছো। সেখানে টিচিং অ্যাপটিটিউড আছে, আইসিটি আছে, রিজনিং আছে, এনইপি আছে এবং জেনারেল অ্যাওয়ারনেস আছে। ইংলিশ, হিন্দি এইগুলো তো রয়েছে। তো এর আগে আমরা দুটো ক্লাস রিজনিং এর উপর কিন্তু রেখেছিলাম। তো তোমাদের সেখানে দারুণ আমরা ফিডব্যাক পেয়েছি এবং প্রত্যেকের ক্লাস খুব খুব ভালো লেগেছে, তোমরা কমেন্ট করে আমাদেরকে জানিয়েছিলে। কিন্তু শুধুমাত্র রিজনিং এর উপর ভরসা করলে তো আর ইএমআরএস হবে না। আমাদের পুরো সিলেবাসটাকে আমাদের টার্গেট করতে হবে, তাই না? তাই রিজনিং তোমরা জানো, বিদ্যাচর্চায় রিজনিং যিনি নিচ্ছেন রয়বাবু, উনি কিন্তু খুব সুন্দরভাবে রিজনিং আলোচনা করেছেন এবং পরবর্তী ক্লাসগুলোতে যখন উনি স্টেপ বাই স্টেপ শেখাবেন তখন তিনি আরো ভালোভাবে তোমাদেরকে হাতে ধরে ধরে শেখাতে পারবেন। এটা হচ্ছে রিজনিং এর পার্ট। কিন্তু রিজনিং এর সাথে সাথে মোটামুটি আমরা যারা নেট ইটিসি যে কোর্স গুলো আছে এগুলোর সাথে যুক্ত আছি, তোমরা মোটামুটি সবাই টিচিং অ্যাপটিটিউড বা আইসিটি এইগুলো কিন্তু সবারই মোটামুটি জানা। টিচিং অ্যাপটিটিউড কি বা এর সিলেবাস কি, আইসিটি কি এর সিলেবাস কি। সুতরাং একটা জায়গা আমাদের হাতে থাকছে রিজনিং এর সাথে সাথে ভালো নাম্বার তোলা, সেটা হচ্ছে টিচিং অ্যাপটিটিউড এবং আইসিটি। তো গত কয়েকদিন আগেই ম্যাডামের সাথে আমার কথা হয়েছিল যে ফার্স্ট যখন আমরা টিচিং অ্যাপটিটিউড এবং আইসিটির উপর ক্লাস নেব, তো সেই ক্লাসে আমরা একেবারেই প্রথমেই সিলেবাসের যে টপিকগুলো আছে, তাই না, ইউনিটগুলো, বিষয়গুলো রয়েছে, সেগুলো আমরা আলোচনা করব না। প্রথম দিন আমরা যেগুলো আলোচনা করব সেটা হচ্ছে তোমাদেরকে আমরা দেখাবো যে এখান থেকে ঠিক কি ধরনের প্রশ্ন এসেছিল, মানে পিওয়াই কিউ, টিচিং অ্যাপটিটিউড এবং আইসিটির সিলেবাস কি আছে এবং কতটা তোমাদের পড়তে হবে, কোথায় গিয়ে থামতে হবে, এগুলো আমরা তোমাদেরকে দেখাবো। সাথে সাথে পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেটা, সেটা আমরা তোমাদেরকে দেখাবো এবং একটা কনসেপ্ট দেওয়ার আমরা চেষ্টা করব যে এখান থেকে ঠিক কি ধরনের প্রশ্নগুলো হয়। যদি এই ধারণাটা তোমাদের মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু তোমরা টিচিং অ্যাপটিটিউড বলো বা আইসিটি বলো একটা ভালো নাম্বার ক্যারি করতে পারবে। সাথে সাথে আরেকটা জিনিস আমরা আলোচনা করেছিলাম, যে জায়গাটা আমরা ছাত্রছাত্রীদেরকে দেখানোর চেষ্টা করব, সেটা হচ্ছে পরীক্ষার স্মার্ট প্ল্যান, মানে কিভাবে আমরা ঠিক প্রিপারেশন নিতে পারবো এই টিচিং অ্যাপটিটিউড এবং আইসিটি এই দুটো পার্ট থেকে। আমরা ঠিক কিভাবে আমরা প্রিপারেশনটা নিলে আমরা একটা ভালো নাম্বার তুলতে পারবো। তাই মূলত আমাদের তিনটে কন্টেন্ট আজকে আছে, সিলেবাস, পিওয়াই কিউ এবং প্রিপারেশন প্ল্যান, মানে আমরা কিভাবে ঠিক প্রস্তুতিটা নেব। এই তিনটে পয়েন্টকে লক্ষ্য রেখে আমাদের আজকের এই আলোচনা। এবং তোমাদের সাথে যিনি আলোচনা করবেন মোটামুটি বিদ্যাচর্চার দিক থেকে বা বিদ্যাচর্চার দ্বারা মোটামুটি সবাই তোমরা চিনে গেছো ম্যাডামকে, তাই না? ডক্টর নিবেদিতা ব্যানার্জি ম্যাডাম শুধু আজকে নয়, 2021 সাল থেকে আজকে প্রায় 2025 এসে গেলে প্রায় 4-5 বছর হতে চললো। যেদিন থেকে বিদ্যাচর্চা আমরা শুরু করেছিলাম সেদিন থেকে কিন্তু নিবেদিতা ম্যাডাম টিচিং অ্যাপটিটিউড, আইসিটি এই বিষয়গুলোতে ছাত্রছাত্রীদেরকে খুব ভালো এবং যথেষ্ট ইনফরমেশনের দ্বারা কিন্তু তিনি গাইড করে যাচ্ছেন। তাই আমি বিদ্যাচর্চা পরিবারের পক্ষ থেকে ম্যাডামকে আজকের ক্লাসে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে তুলে দিচ্ছি পুরো প্ল্যাটফর্মটি আজকের ক্লাসটি আলোচনা করার জন্য। হ্যালো, গুড ইভিনিং। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। হ্যাঁ ম্যাম, ঠিক আছে। তো আজকে মোটামুটি আমরা যে ইএমআরএস এর এগেইন জেনারেল পেপার, যেখানে আমি ঘুরে ফিরে আর কি আমি আমার কি বলবো, আমার একটা ফিল্ডই তৈরি হয়ে গেছে এখন জেনারেল পেপারে। তো সেই আর কি জায়গাতেই এসে আবার বলছি ইএমআরএস নিয়ে ডিসকাশন হবে, আর তার মধ্যে স্পেশাল যে সিলেবাস এসব বলছি আর কি একটু পরে। তো
ইএমআরএস এও জেনারেল পেপার আছে এক্সামে। প্রথমত এই জায়গাটা আগে কথা বলি একটু। কেন দিয়েছে? কারণ যাতে স্টুডেন্ট স্মার্ট হয়। সবসময় আজকাল ট্রাই করা হচ্ছে যেন স্টুডেন্ট এরকম না হয় শুধু সাবজেক্টেই মানে এক্সপার্ট হয় আর বাকি সাবজেক্টে কুয়োর ব্যাং হয়ে বসে থাকে, তাই না? তো যাতে কেউ না হয়, একটা কি হয় সবার যাতে একটা দৃষ্টিভঙ্গি খুলে যায়, একটা ওভারঅল আইডিয়া থাকে সমস্ত ব্যাপারে। কারণ যখন কেউ একজন টিচার হবে তাকে পড়াতে হবে নতুন মডেলে। স্টুডেন্ট তো এখন চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের মতো একরকমের স্টুডেন্ট নেই এখন। স্টুডেন্ট মেন্টালিটি চেঞ্জ হয়েছে, পড়ানোর ধরনও সাথে সাথে বদলে যাচ্ছে। আর এর সাথে সাথে কম্পিউটারের ইউজ হচ্ছে, মার্ক সিস্টেম কম্পিউটার বেসড হচ্ছে। তাহলে সমস্ত কিছু অ্যাজ আ টিচার আমাদেরকে জানতে হবে, প্লাস লজিক বুঝতে হবে, তর্ক আছে, কোথাও আবার জেনারেল নলেজও থাকা চাই। সব মিলে ইএমআরএস এর যে কোয়েশ্চেন পেপার সেখানেও কিন্তু তাই জেনারেল পেপারের একটা পার্ট দিয়ে দেওয়া হয়েছে যে না জেনারেল পেপারেও এতটা মার্ক থাকবে আর স্টুডেন্টকে এটা কিন্তু ক্যারি করতে হবে, ঠিক আছে? এর মধ্যে পাস মার্কস নিয়ে আসতে হবে। আবার পরে তোমরা দেখবে যে ল্যাঙ্গুয়েজের যে পার্ট আছে সেখানে মিনিমাম আর কি যে তোমার কোয়ালিফাই করা সেটাও ম্যান্ডেটরি। কারণ যদি ল্যাঙ্গুয়েজে কমান্ড না থাকে সেক্ষেত্রে টিচার আবার প্রপার টিচারও হতে পারবে না, কারণ ল্যাঙ্গুয়েজেও জানা চাই। বাট সব ফেলে এগেন আমি যদি আবার শুধু জেনারেল পেপারে আসি তাহলে কি হবে না, এমন একটা জায়গা আমাদেরকে সিলেবাসে দেয় যেটা কি আমরা জানি, কিন্তু টিচিং অ্যাপটিটিউড যদি দেখো কিংবা লজিক্যাল রিজনিং এ দেখো বা যদি তোমার আহ কি বলে আইসিটি দেখো, সমস্ত কিছু আমরা মোটামুটি জানি। তো আমরা যে বিষয়গুলো জানি সেটাই আমাদের সিলেবাসে দিয়েছে। তো তাই আমাদের কি কোথাও না কোথাও আমরা অলরেডি কিছু না কিছু প্রিপারেশন নেওয়াই আছে বা প্র্যাকটিক্যালি জিনিসটাকে জানি। আমাদের জানতে কোথা থেকে হবে, একটু থিওরিটিক্যালি জিনিসগুলোকে জানতে হবে। তাই ভয় পাওয়ারও কোনো কারণ নেই। আর মানে এমনও ঘাবড়াবার কারণ নেই কি এমন কিছু ফেল দিয়ে দিচ্ছে যেটা তো একদম নতুন, আমি কি করে করব, আমার তো পড়া প্রিপারেশন নেই। প্রিপারেশন নেওয়ানোর জন্যই মেবি পড়ানো হচ্ছে যাতে তৈরি হয়ে যাও, বাট কি শুরু থেকে তৈরি হতে হবে। এরকম নয় যে পরীক্ষার ডেটটা দেবে কবে তারপর আমি প্রিপেয়ার হব, তাহলে হয় না। কারণ কম্পিটিটিভ এক্সামে যখন আমাদের পাস করতে হয় আমাদের ওই অ্যানাউন্সমেন্ট হয়ে গেল মানেই পড়তে হবে। যারা নেটের জন্য পড়ছে তারা কি করো 6 মাসের গ্যাপ নিয়ে যে অ্যাডভার্টাইজমেন্ট হোক তার থেকেই শুরু হয়ে যায়, তাই না? অ্যাডভার্টাইজমেন্টের আগের থেকে একটা এক্সাম শেষ হয় একটা নতুন ব্যাচ চালু হয়ে যায়। কেন? কারণ আমার কাছে মিনিমাম যেন 5-6 মাস থাকে আমি যাতে প্রিপেয়ার হতে পারি। তো সেরকমই এই ইএমআরএস এর ক্ষেত্রেও বলো বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের যখন এটা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে তখন কি করা উচিত, আমাদের পড়া শুরু করা উচিত। আশা করছি তোমরা সবাই জানো যে ইএমআরএস কি, তবুও কোথাও না কোথাও একটু বলে দেওয়া উচিত হয়তো, তাই আরেকবার বলছি খুব শর্টে। একলব্য মডেল যে স্কুলগুলি আছে তাতে কি হচ্ছে, একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল মানে যে ট্রাইবাল স্টুডেন্টদের যে রেসিডেন্সিয়াল স্কুল হয় সেটার এক্সাম এটা, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি না, এটা যদি আমরা দেখি মিনিস্ট্রি অফ যে তোমার ট্রাইবাল অ্যাফেয়ার্স আছে যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে, তারাই কিন্তু এই পুরো জিনিসটাকে দেখে। তাই এটা প্রপার সেন্ট্রাল গভর্নমেন্টের জব, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু জব। তো এজন্যই কিন্তু কি হচ্ছে কোয়েশ্চেন পেপার আমাদের ইংলিশ, হিন্দি প্লাস রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ। মানে আমি যে ল্যাঙ্গুয়েজের কথা বললাম সেখানে হিন্দি দেওয়ার কারণ কিন্তু আবার এটাই, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে হচ্ছে। স্টেট গভর্নমেন্ট হলে কি হতো, আমরা যেহেতু যদি বাঙালি তাহলে বাংলায় হতো বা অন্য কোনো যে যে স্টেট বেসিসে সেই ল্যাঙ্গুয়েজে হতো। কিন্তু যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের তাই কোথাও না কোথাও আমাদের একটু হিন্দি ইংলিশের নলেজটাও জরুরি। তো সে তো টাইম টু টাইম আমাদের ক্লাসের সাথে সাথে আপডেট হয়েই যাবে, তাতে কিছু অসুবিধা নেই যে হ্যাঁ আমি পারি পারি না জিনিসটা তো নয়, আমরা অল্প স্বল্প সবাই জানি। শুধু হয়তো অ্যাজ আ কোর্স যখন হয়তো আমরা পড়তে পড়তে একটু ডেভেলপ করে নেবো। মানে এত কিছু নয় যে আমি আমাকে হিন্দি সেই ব্যাকরণ থেকে চালু করতে হবে এরকম ব্যাপার নয়, একটা জাস্ট নর্মাল আমাদের একটা আইডিয়া থাকা চাই। তো সেগুলো তো হয়ে যাবে টাইম টু টাইম, অসুবিধা নেই। আর আমাদের কি আছে একলব্য যে মডেল স্কুল যদি দেখো সেগুলো কিন্তু কি না, এখানে যে সব পোস্ট বেরোয় তার মধ্যে পিজিটি টিজিটি হয় তোমরা জানো, আরো বিভিন্ন রকমের পোস্ট আছে। বাট আশা করছি আমরা প্রিন্সিপালের পোস্টের জন্য অ্যাপ্লাই করছি না এখন, তাই না? তাই আমি পিজিটি টিজিটি নিয়েই কথা বলবো। সেক্ষেত্রে পিজিটির যে সিলেবাস সেটা হচ্ছে এটা, জেনারেল অ্যাওয়ারনেস আছে 10 নাম্বার, আমাদেরকে জিকে নলেজ রাখতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স যা যা কিছু থাকে। বাট দেখে বোঝাই যাচ্ছে যেহেতু 10 নাম্বার তাহলে আমাদেরকে খুব বেশি পুরানো হিস্ট্রি জিওগ্রাফি খুব বেশি মেবি না দেখলেও হবে, কিছু ইম্পর্টেন্ট জায়গা দেখে নিলে হবে। সেজন্য টিচার আছে ডেফিনেটলি, তোমরা সেভাবে গাইডেন্স পাবে। রিজনিং আছে কি 20 নাম্বার, পিজিটির ক্ষেত্রে রিজনিং এ 20 নাম্বার আছে, ঠিক আছে? সেক্ষেত্রে এটাও কিন্তু
যেহেতু ম্যাথামেটিক্স টাইপের একটু ক্যালকুলেশন করে হয়ে যায়, তো ইজিলি নাম্বার গুলো কিন্তু ক্যাচ করা যায় এই জায়গা থেকে, রিজনিং থেকে, ঠিক আছে, মানে ক্যারি করতে পারবে খুব ইজিলি। এবার আমি আসি আমার জায়গায়, এগেন টিচিং অ্যাপটিটিউড, ঠিক আছে, সেখানে 10 নাম্বার আছে আর আইসিটি 10 নাম্বার আছে। এবার আমি বলি এটা তোমাদের খুব একটা কি বলবো কমন এরিয়া, তোমাদের অলরেডি কমফোর্টের জায়গা এটা। কেন? কারণ টিচিং অ্যাপটিটিউড যারা তো অলরেডি নেট বা আরো বিহার এসব যারা প্রিপারেশন নিচ্ছিলে তারা তো এই জায়গাগুলো তো পড়ছই। যারা নাও পড়ছো তারাও কোথাও না কোথাও অ্যাজ আ টিচার কোনো না কোনো ভাবে রোল প্লে করো। টিচার হিসাবে রোল না প্লে করলেও লার্নার হিসাবে তো ডেফিনেটলি করা হয়। কারণ আমরা কি করি, কোথাও না কোথাও আমরা টিচার, কোথাও না কোথাও আমরা লার্নার। তো এই পুরো টিচিং অ্যাপটিটিউড কে আমরা যখন পরে সিলেবাস দেখবো সেখানে একটা বড় পার্ট আছে যেটা হবে কাদের, লার্নারদের পার্ট আছে। আর যেখানেই লার্নার, তো আমরা তো অলরেডি শিখছি কিছু, তো আমি আমার নিজের বুঝবো না যে আমি কেমন হলে আমাকে একটা ভালো স্টুডেন্ট বলা হবে, কি পড়লে আমি ভালো থাকবো, বা আমার কি করা উচিত, একজন ভালো স্টুডেন্ট হতে গেলে কি কি ক্রাইটেরিয়া হওয়া উচিত, তো সেগুলো তো আমি বুঝবোই। তাহলে টিচিং অ্যাপটিটিউডের 5 নাম্বারের জন্য আমি অলরেডি অ্যাকচুয়ালি প্রিপেয়ার। আর বাকি 5 নাম্বার অ্যাজ আ টিচার কি হতে পারে, তো আমরা ছোট থেকে পড়ছি, টিচারকেও দেখেছি, তাই না? তো অনেক কিছু আমরা কি করতে পারবো, একটু জাস্ট যদি কোরিলেট করি আমরা বুঝতে পেরে যাব। তো সেজন্য এই চ্যাপ্টার ইজি মানে মার্ক নিয়ে আসা, বা এই চ্যাপ্টারে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি জিনিসগুলোকে, বা এগেন আমি বারবার যে ওয়ার্ডটা বলি কিওয়ার্ড, যদি আমরা বোঝার চেষ্টা করি আমরা কিন্তু কি করব, খুব ইজিলি এই জায়গাটাকে আমরা ক্যাচ করে নিতে পারবো বা আমরা আয়ত্তে নিয়ে চলে আসতে পারবো, ঠিক আছে। এছাড়া কি আছে, আইসিটি, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, তো সেখানেও 10 নাম্বার আছে। যেহেতু আমরা এখন সবাই মডার্ন যুগে আছি, তাই না, ফোন ইউজ সবাই করছো, ফোন, কম্পিউটার, ল্যাপটপ, যাই হোক, সেক্ষেত্রে অনেক জিনিস আমরা অলরেডি জানি। কয়েকটা জিনিস হয়তো নাও জানতে পারি, বাট যেগুলো জানি না সেগুলো তো পড়ানো হবেই, ঠিক আছে, বাট যেগুলো জানি সেখান থেকেও 10-এর মধ্যে 4-5 নাম্বার তো এমনিই আসবে, তাহলে বাকিটার জন্য প্রিপেয়ার হতে হবে। আমার বলার উদ্দেশ্য এটা নাই যে অলরেডি পড়া আছে অলরেডি পড়া নেই, আমার বলার এটার উদ্দেশ্য হলো যে ইউনিট গুলো মোটেও টাফ নয়, কোথাও না কোথাও আমরা এর সাথে যুক্তই আছি, আমরা জানি। তাহলে আমাদের কি দায়িত্ব, শুধু টাইমলি আমাদের নিজেদের প্রিপারেশন নিতে হবে। কিভাবে প্রিপারেশন নিতে হবে একটু পরে বলছি, বাট যেহেতু আমাদের কাছে একটু হলেও সময় আছে, হয়তো মেবি 1.5-2 মাস বা আর একটু বেশি হতে পারে, সেক্ষেত্রে মানে শুরু থেকে কিন্তু ঠিকঠাক লেগে পড়তে হবে। যদি লেগে না থাকো তাহলে হয় না। আর একটা খুব বড় জায়গা যেটা হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজের কোয়ালিফিকেশনের জায়গাটা, যেখানে 10-এর মধ্যে 4 নিয়ে আসতে হয়, ওই ক্ষেত্রে কিন্তু খুব কেয়ারফুলি মানে সবাইকে দেখা উচিত। কারণ লাস্ট ইয়ার এরকম প্রচুর লোকজন হয়েছে, আমার চেনাও আছে, আমার ফ্রেন্ড যে পরীক্ষা দিয়েছিল তার কিন্তু টোটাল এগ্রিগেটে সে পাস করে গেছে, মানে তার কাট অফ চলে এসছে, বাট সে ল্যাঙ্গুয়েজে ইংলিশে তার 4-এর মধ্যে 2 এসেছিল, 4 আনতে পারেনি, সেজন্য কিন্তু তার কোয়ালিফাই হয়নি। তো এটা একটা বড় ফ্যাক্টর যে যদি ওই জায়গাতেও না হয় তাহলে কিন্তু কি হবে, কোয়ালিফাই করা যাবে না। সেক্ষেত্রে একটা মানে হয় না যে আমি গোলের কাছাকাছি গিয়ে আবার ফিরে আসতে হবে আমায়, তো ওই জায়গাটাও আমাদের ধ্যান দিতে হবে। আর আরেকটা জিনিস কিন্তু, এর এই এক্সামের যদি প্লাস পয়েন্ট বলো সেটা হচ্ছে এতে কোনো ভাইভা নেই। ভাইভা, ইন্টারভিউ এসব জিনিস যখন থাকে না তখন এক তো তোমার কোথাও না কোথাও আমরা অলরেডি অনেকটা ছাড় পেয়ে যাই, শুধুমাত্র মানে রিটেন এক্সাম দিলে হয়ে যায়। সেকেন্ডলি এরকমও হয় না যেটা আজকাল শোনা যায় যে এই পরীক্ষায় ওর করে দিল, এর হয়ে গেল, এইভাবে হয়ে গেল, টাকা দিয়ে দিল, এই সব পার্টগুলোর থেকেও মুক্ত থাকে, মানে ফ্রেশ এক্সাম হয়। অ্যান্ড সেকেন্ডলি কি হয়, আমরা কোথাও না কোথাও আমাদেরকে একবার প্রিপারেশন নিয়ে এই একটা এক্সাম ক্লিয়ার করে দিলেই আমরা নিশ্চিন্ত, আমাদেরকে আর আবার ইন্টারভিউ দেন পাস এই সবগুলো হয় না আমাদের। তো তাই এটা এর প্লাস পয়েন্ট এই এক্সামের। যদি দেখা যায় তাহলে ফার্স্ট ইএমআরএস এর যে স্কুল হয়েছিল সেটা কিন্তু ছত্তিশগড়ে হয়েছিল, ঠিক আছে, আজ জিকে তোমরা মনে রাখবে। ছত্তিশগড়ে প্রথম হয়েছিল, কেউ কি জানো কত সালে হয়েছিল, জানা আছে 2014। কারুর? না, এত দেরিতে নয়, 1997-98 কিন্তু ছত্তিশগড়ে এই প্রথম ফার্স্ট ইএমআরএস এর মানে স্কুল স্থাপন হয়ে গেছিল। আর এরপর কিন্তু বিভিন্ন জায়গাতে দেখা যায়, স্পেশালি যেসব এরিয়াতে ট্রাইবাল আছে সেখানে কিন্তু একলব্য মডেল স্কুলগুলো কিন্তু স্থাপন করা হয়েছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এর পোস্টিং কিন্তু অল ওভার ইন্ডিয়া হয়, বাট জেনারেলি যে যা স্টেট চুজ করে আর কি, সে স্টেট বেসিসেই জব হয়। সেম ডিস্ট্রিক্ট হওয়া পসিবল কিনা জানি না, বাট প্রচুর লোকজন আছে যারা নিজেদের স্টেটই পেয়েছে বা আশপাশের তোমার ওই নেবার ডিস্ট্রিক্টও পাচ্ছে লোকজন, ঠিক আছে। আমার চেনা
মোটামুটি আমি 5-6 জনের কিন্তু এই বছর শুনেছি যারা ইএমআরএস থেকে জব পেয়েছে, মানে জাস্ট যারা কি বলবো ক্লোজ আর কি, বাকি তো ভালো করে খোঁজ নিলে হয়তো আরো লোকজনের মানে খোঁজ পাওয়া যাবে। তো এমন না যে কেউ সবাই হঠাৎ করে, আগের বছর তো লোকজন জানতোই না যে ইএমআরএস এর মডেল কি হবে, কারণ এর আগে মেবি কখন লাস্ট রিক্রুটমেন্ট হয়েছিল জানা নেই, বা ওরা মেবি শুধুমাত্র যারা রিটায়ার্ড টিচার ছিল তাদেরকেই নিত। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি পরীক্ষা কিন্তু এভাবে হয়তো আনুষ্ঠানিকভাবে হয়ে ওঠেনি যতটা সম্ভব, যতটা আমার কাছে জানা আছে। তো সেক্ষেত্রে আগের বছর কিন্তু লোকজনের জানা ছিল না যে কি রকম কোয়েশ্চেন হবে বা কি এক্সামের অ্যাকচুয়ালি প্যাটার্ন হতে পারে। তো সেক্ষেত্রে এইভাবে আর কি পাসের হার বলছি, মানে শুধু সংস্কৃত ফিল্ডে যারা ক্লোজ ফ্রেন্ড তাদের কথা বললাম। তাহলে এই বছর যারা সিলেবাস পাচ্ছে বা যারা অলরেডি আমরা কোয়েশ্চেন পেপার দেখতে পাচ্ছি বা আমরা বুঝতে পারছি কি কি হতে পারে, তো তাদের কাছে তো এক্সট্রা ফ্যাসিলিটি ডেফিনেটলি আছে না, যে আমরা হ্যাঁ অন্তত কিভাবে প্রিপেয়ার হব সেটার জন্য টাইমও পাচ্ছি আর বুঝতেও পারছি। তো আমাদের এই অপরচুনিটিটা নেওয়া উচিত, আমাদের কোথাও না কোথাও এটার জন্য প্রিপারেশন ভালো করে নেওয়া উচিত আর এগিয়ে যাওয়া উচিত। এই পরীক্ষায় একটা প্রবলেম আছে, যেটা হচ্ছে নেগেটিভ মার্ক। ঠিক আছে, নেগেটিভ মার্ক কত আছে? 0.25, যেটা হয় মানে 0.25। মানে আমার একটা এক্সামে একটা 4টা কোয়েশ্চেন যদি আমি ভুল করি তাহলে কিন্তু কি হবে, 1 নাম্বার আমার মাইনাস হয়ে যাবে। তো সুতরাং ভুল করার আগেও একটু কোথাও না কোথাও আমাদেরকে ভাবতে হবে, কারণ মাইনাস মার্কিং এ মানে স্পেশালি আমি এই জন্য খুব ফেমাস, নিজেকেই এক্সাম্পল দিয়ে বলছি। আমার একটা নেচার আছে পরীক্ষায় সমস্ত কোয়েশ্চেন করে চলে আসা, ঠিক আছে, পজিটিভ মার্ক নেগেটিভ মার্ক আমি দেখি না, করে চলে আসি। আর ওই ভুল হয়তো করবো না, মানে করেছিলাম, পাস্টের কথা বলছি। তাতে কি হয়েছে না, আমি যেমন পজিটিভও করে এসেছি সেরকম নেগেটিভও করে এসেছি। এবার ওভারঅল যদি ক্রাইটেরিয়া দেখা যায় তাহলে আমি ওই প্লাসে মাইনাসে মাইনাসে দাঁড়িয়ে গিয়েছিলাম। ঠিক আছে, তো সেজন্যই বলছি বি কেয়ারফুল এই জায়গাতেও, কি নেগেটিভ মার্ক আছে এরকম নয় যে আমি যেটাতে ডাউটফুল মনে হচ্ছে সেটাকেও আমি করে চলে আসলাম বা তুক্কা লাগিয়ে চলে আসলাম, এই জিনিসগুলো যেন না হয়। যেটাতে আমি শিওর বা যেটাতে আমার অনেকটাই ফিল হচ্ছে যে হ্যাঁ এটাই হতে পারে, সেই ক্ষেত্রে করা উচিত। একদম আন্দাজের গুলোকে ভুলভাল করে এসে খালি খালি নেগেটিভ মার্ক নেওয়ার মানে দরকার নেই আর কি। আমার মনে হয় ওই রিস্ক না নেওয়াই ভালো লাইফে, কারণ চাকরির অপরচুনিটি বারবার আসে না, মাঝে মাঝে আসে, খুব কম আসে এখনকার দিনে, সেক্ষেত্রে আবার সেন্ট্রাল গভর্নমেন্টের জব, এর মতো তো ভালো জব হয়ই না। তো এগেন পিজিটি সিলেবাসে রিজনিং আছে 20 মার্কের, কিন্তু যদি আমরা টিজিটি সিলেবাস দেখি সেক্ষেত্রে কি হবে, রিজনিং কিন্তু 10 মার্ক। তাহলে আমরা বুঝতে পারছি এখানে রিজনিং এর মার্কটা কমে গেছে, বাট বাকিটা সেম আছে। তো কোথাও না কোথাও প্রিপারেশন সেম টাইপেরই নিতে হবে আমাদের, কি এর জন্য আলাদা আলাদা প্রিপেয়ার হওয়ার দরকার নেই। যারা পিজিটি টিচারের জন্য অ্যাপ্লাই করছে তাদের মাস্টার ডিগ্রি থাকা জরুরি, প্লাস বিএড থাকা জরুরি। আর যারা টিজিটি করছে তারা বিএড সিটেট প্লাস বিএড, এগুলো সমস্ত কিছুই জরুরি। ঠিক আছে, তো এই হলো আর কি পিজিটি আর টিজিটির যে ক্রাইটেরিয়া। সেক্ষেত্রে টিজিটিতে থাকে 130 মার্ক, আর পিজিটি 130 মার্কস, আর টিজিটি 120 মার্কসের এক্সাম হয়। এবার আমরা দেখবো একটু, যেহেতু আমার এই জায়গা আলোচ্য তাই আবার আসি। টিচিং অ্যাপটিটিউড এই জন্যই দেওয়া হচ্ছে সিলেবাসে, কারণ যাতে কি হয় আমরা অ্যাজ এ টিচার আমাদের কি কি রোল প্লে করা উচিত, যেমন এটা সিলেবাস হতে এখানেও কিন্তু তাই। সেটা জানার জন্য আমাদেরকে টিচিং অ্যাপটিটিউড দিয়েছে, বলা হচ্ছে যে এটা সম্পর্কে যেন আমাদের নলেজ থাকে। অ্যান্ড মার্কস এসব অ্যাড করার জন্য আমাদের কি বলা হচ্ছে, যাতে আমরা কি করি, কত কি মানে যাতে যা কিছু ওভারঅল যে কম্পিউটারের যুগ বা যে টেকনোলজির যুগে আছি বা আমরা যে ডিজিটাল ইন্ডিয়ার যুগে আছি, সমস্ত কিছুর জন্য কি হয় আমাদের যেন আহ মানে টেকনোলজির নলেজ যেন আমাদের থাকে, সেই জন্য আমাদের সিলেবাসে এটাও দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার আমি কেউ বলতে পারবে কারোর কাছে এরকম আছে যে এই দুটো জিনিস সম্পর্কে একদমই আইডিয়া নেই, আমি কোনোদিন শুনিনি টিচিং অ্যাপটিটিউড কি হয়, আমি কোনোদিন শুনিনি আইসিটি কি হয়, সত্যি কথা বলবে কেউ আছো কি? আচ্ছা ডোনা, ঠিক আছে। আর কেউ? হুম, দুজন, আচ্ছা। আর জেনে বুঝে হ্যান্ড রেজ করো কিন্তু। দেখি কয়জন হ্যান্ড রেজ করলে টোটাল। আচ্ছা, 3জন। তো এই 3জন বিএড করেছিলে, তোমরা কি বিএড করনি?
ম্যাম আমি টিচিং অ্যাপটিটিউডটা জানি, আমি আইসিটিটা খুব একটা বেশি ভালো জানি না। আচ্ছা, স্মার্টফোন ইউজ করো পিয়ুষ? হ্যাঁ ম্যাম। সরি। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, ঠিক আছে, তাহলে তোমার প্রবলেম হবে না। বাকিটা বলছি কেন হবে না। আর রাখি আর ডোনা বিএড করা আছে? বিনা বিএড তো অ্যাপ্লাই করা যাবে না মনে হয়। হ্যাঁ ম্যাম, হ্যাঁ, আরেকবার বলো প্লিজ। করা আছে। হ্যাঁ, তাহলে তুমি টিচিং অ্যাপটিটিউড শুনেছো নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিএড এর পুরো সময়। হ্যাঁ, তো পুরো ট্রেন্ডই করা হয় অ্যাজ এ ম্যাম টিচার বলছিলাম কিভাবে যে আমার পারফর্ম বিএড করে। করা আছে কিন্তু সিটেট পাস নেই, তো আমি টিচিটি তে অ্যাপ্লাই করতে পারবো কি? টিজিটি তে হবে না, মনে হয় পিজিটি তেই হবে খালি। আরেকবার আপনি রুলস দেখে নেবেন। বাট আমি যতটা জানি তাতে বিনা সিটেটে মনে হয় হবে না, ঠিক আছে, শুধু পিজিটি করা যাবে। কিন্তু স্যার যে তথ্যগুলো পাঠিয়েছিল সেখানে দেখলাম যে সিটেট আচ্ছা, আমি পাস না থাকলে আরেকবার দেখে টিচিটিতে আপনাকে হবে এরকম বলছিল, আমি বিএড আমি প্লাস আরেকবার বিএড বা আমি বিএসসি। আরেকবার দেখে নেব, ঠিক আছে, আমি আরেকবার দেখে নেব। আপনি আমার ক্লাসে শেষে একবার মেসেজ করবেন, আমি আরেকবার রুলস দেখে নেব যদি আমার কিন্তু কোথাও ম্যাম ভুল। কেভিএস এনভিএসসি কিন্তু দেয় না, সিটেট পাস অবশ্যই লাগবে টিচিটিতে বসতে। জেনারেলি সেটাই আমিও জানি, ঠিক আছে, যে কিন্তু সিটেট স্যারের যে ছাড়া তথ্যগুলো টিজিটি আমি তে দেয়। পেয়েছিলাম গ্রুপ থেকে, সেটাতে লেখা ছিল যে সিটেট পাস লাগবে না হ্যাঁ, ঠিক টিচিটিতে। আছে, হতে পারে গ্রুপের বা কোথাও কোনো ইনফরমেশন হয়তো আছে, এটাও হতে পারে। তো এটা আমায় দেখতে হবে, আমার ক্লাসের পরে একটু মেসেজ করবেন, আমি দেখে বলে দেবো ফাইনালি। বাট আমি যতটা জানি তাতে সিটেট লাগে, ঠিক আছে, বিনা সিটেটে হয় না। যাই হোক, আমি ইনফরমেশন দেখে বলবো। এবার যারা হাত উঠিয়েছিল তাদের জন্য একবার বলি, যেহেতু বিএড করেছো বা বিএড এখানে ম্যান্ডেটরি হয়ে গেছে, সেক্ষেত্রে পুরো বিএড এর কোর্সই হয় কিন্তু টিচিং অ্যাপটিটিউডে। কিভাবে একজন টিচার যে মানে টিচার কিভাবে ক্লাসে পড়াবে, পুরো ট্রেনিংই এটা দেওয়া হয়। এটা হাতে কলমে ট্রেনিং টাইপের জিনিস হচ্ছে বিএড। তো সেক্ষেত্রে টিচিং অ্যাপটিটিউড জানো না বললে কিন্তু কোথাও না কোথাও নিজের স্মৃতিচারণ করা একটু জরুরি হয়ে যাবে, যে হ্যাঁ যখন বিএড করেছিলাম আমি কি কি পড়েছিলাম। ঠিক আছে, অনেকে বিএড কে পছন্দ করে না, করতে হয় বলে করে নেয়। বাট পুরো বিএড ডে অ্যাকচুয়ালি টিচিং অ্যাপটিটিউডটা তো যখন পড়ানো হবে বুঝতে পেরে যাবে যে বিএড এ এই কোর্সগুলো অ্যাকচুয়ালি পড়েছিলাম। এক্সাম তো দিয়েইছো নিশ্চয়ই, সেক্ষেত্রে এক্সাম দেওয়ার জন্য কিন্তু এগুলো পড়া হয়েছে। হ্যাঁ, আইসিটি যেমন পিয়ুষ বললো যে আমি আইসিটিটা এতটা জানি না। আইসিটির যখন ক্লাসে এগেন পড়ানো হবে, একটা আমরা স্মার্টফোন ইউজ করছি সবাই, ঠিক আছে, স্মার্ট যুগে সবার হাতে স্মার্টফোন, ঠিক আছে। এবার অনেকে আছে যারা স্মার্টফোনের ইউজ খালি রিলস এর জন্য করে, তাদের জন্য নয় কিন্তু আইসিটি। আমি বলছি যারা কি হয় স্ক্রিন ইউজ করছি, যারা আমরা বিভিন্ন, যে তুমি গুগল মিটে জয়েন করেছো না পিউজ, এটাও কোথাও না কোথাও ওই টেকনোলজির জন্যই পসিবল হচ্ছে। আইসিটি তে এগুলোই পড়ানো হয়, ঠিক আছে। তো এজন্য কিন্তু জানো না তা নয়, মানে তুমি বুঝতে পারছো না, তুমি যখন পড়তে থাকবে না ক্লাসে তোমার মনে হয়ে যাবে না হ্যাঁ আমি জানি। তো এজন্যই দুটো চ্যাপ্টারই কিন্তু টাফ নয়, দুটো চ্যাপ্টারই খুব ইজি। আর খুব মানে খুব মন দিতেও হবে না, শুধু কোয়েশ্চেনের যে প্র্যাকটিস সেগুলোকে যদি ভালোভাবে করো তাহলে কিন্তু খুব ইজিলি ভালো মার্কস আনা যাবে। আর এক্সামটাতে এই পার্ট দুটোতে ক্লিয়ার করা যাবে। কিন্তু এগেন আমি বলছি শুধু দুটো পার্ট ক্লিয়ার করলেই হবে না, বাকি সব ক্লাস বা বাকি যে সিলেবাস আছে প্রত্যেকটাতে কিন্তু মনোযোগ সহকারে একটু পড়তে হবে। কারণ ওভারঅল যে মার্ক আছে সেটা কিন্তু পুরো সিলেবাস দিয়েই হয়, এমন নয় যে শুধুমাত্র টিচিং অ্যাপটিটিউড বা আইসিটি দিয়ে হবে। তাই সবই পড়তে হবে, সবকিছুতে একটু নিজেদেরকে টাইম ভাগ করে নিতে হবে। তো সেটা বলছি পরে, আগে দেখো সিলেবাস কি আছে টিচিং অ্যাপটিটিউড। টিচিং অ্যাপটিটিউডের যদি সিলেবাস দেখা হয় সেক্ষেত্রে যে টিচিং এর নেচার আছে, ক্যারেক্টারিস্টিক্স আছে অ্যান্ড অবজেক্টিভস অফ টিচিং, এই তিনটে জায়গা আছে। যদি আমরা হিন্দিতে বলি টিচিং অ্যাপটিটিউডকে বলা হয় শিক্ষণ অভিক্ষমতা, ঠিক আছে। তো এই শিক্ষণ অভিক্ষমতার কি কি আছে, নেচার মিন্স প্রকৃতি, আর ক্যারেক্টারিস্টিক্স মানে বিশেষতায়, সরি, অ্যান্ড অবজেক্টিভস মানে উদ্দেশ্য। মানে একসাথে বাংলা আর হিন্দি করাটা না খুব জটিল হয়ে যাচ্ছে। প্রকৃতি, বিশেষতায় অ্যান্ড উদ্দেশ্য, এই তিনটে আছে সিলেবাসে, যাকে আমরা শিক্ষণ অভিক্ষমতা বলছি। চ্যাপ্টারটা প্রথমত নেচার, ক্যারেক্টারিস্টিক্স, অবজেক্টিভস। শিক্ষণকে মূলভূত আবশ্যকতায়, কি কি রিকোয়ারমেন্ট আছে, বেসিক রিকোয়ারমেন্ট অফ টিচিং, আমাদের কি কি মেন থাকে, হ্যাঁ মূলভূত আবশ্যকতায় দেখবো আমরা। সিলেবাস যখন পড়া হবে সব বুঝতে পেরে যাবে, বাট বেসিক যে যে রিকোয়ারমেন্ট থাকে আমাদের কি কি দরকার টিচিং এর জন্য। এছাড়া কি, হ্যাঁ যেটা আগের পয়েন্ট দেখলাম, প্রকৃতি মানে নেচার, ক্যারেক্টারিস্টিক্স এন্ড অবজেক্টিভস অফ টিচিং। তো নেচারের ক্ষেত্রে কি হয় টিচিং এ আমার কিভাবে টিচিং আর কি, কোনটাকে আমরা টিচিং বলবো, শিক্ষণ অভিক্ষমতা কাকে বলবো, ঠিক আছে, কোনটা অ্যাকচুয়ালি টিচিং কোনটা টিচিং নয়, বা কিভাবে আমরা শিখতে পারি। দেন ক্যারেক্টারিস্টিক্স, কিভাবে হলে টিচিং প্রসেসটা ঠিক হবে, বা কোথা থেকে আমরা কিভাবে নলেজ পাবো। আর সেম অবজেক্টিভস অফ টিচিং, কি কি উদ্দেশ্য থাকবে।
এমন তো নয় যে আমি কিছু একটা যাতা পড়ি চলে আসলাম, ক্লাসে চলে গেলাম তাহলে টিচার হয়ে গেলাম, এভাবে হয় না। টিচিং এরও কিছু উদ্দেশ্য থাকে, কোথাও থাকে তোমার ভালো করে স্টুডেন্ট তৈরি করা, কখনো থাকে সিলেবাসও কমপ্লিট করতে হয়, কখনো থাকে আমাদের, যেমন এখন তোমাদের কি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার করানো হচ্ছে, তাহলে টাইম লিমিট একটা খুব জরুরি পার্ট, যে আমাদেরকে টাইমের মধ্যে সিলেবাস কমপ্লিট করতে হবে, অথচ পুরো সিলেবাস যাতে কভার হয়। তাহলে সেক্ষেত্রে টিচারদেরকেও স্ট্র্যাটেজি ফলো করতে হয়, যে কোন স্ট্র্যাটেজিতে পড়ালে আমরা, মেবি ধরো 2 মাস টাইম আছে ধরে নাও ফর এক্সাম্পল, সেক্ষেত্রে 2 মাস সময়ের মধ্যে কিভাবে আমি পুরোটা পড়িয়ে শেষ করব। এবার যেহেতু আমার 2টো ইউনিট, আমি 2টো ইউনিট 2 মাস ধরেও পড়ালে হবে না, আরো ইউনিট তো আছে বাকিদেরকেও শেষ করতে হবে, তাহলে কিভাবে সেটা পড়লে হবে সেরকম স্ট্র্যাটেজি ফলো করা হয়। তো এগুলো হচ্ছে অবজেক্টিভস অফ টিচিং, যেরকম টিচিং এর পার্ট থাকবে সেরকম অবজেক্টিভস হবে। একটা ছোট বাচ্চাকে আমি যদি পড়াতে গিয়ে ওকে আমি ধরো ফার্স্ট অ আ শেখাচ্ছি, সেক্ষেত্রে যদি প্রথম দিনই আমি একদম অ থেকে একদম চন্দ্রবিন্দু শিখিয়ে দিই, শিখতে পারবে না, তাই না? তো আমাদের কখনো ডিপেন্ড করে যে স্টুডেন্ট কেমন, মানে স্টুডেন্ট কেমন বলতে আমি বলছি এজ গ্রুপ, কোন এজ গ্রুপে স্টুডেন্টকে পড়াচ্ছি, কখনো হয় যে আমি কোন পরিবেশে পড়াচ্ছি, তো ডিপেন্ড করে, সেই হিসাবে আমাদের করতে হয়। ঠিক আছে, যখন কম্পিটিটিভ তখন আমাদেরকে কম্পিটিটিভের হিসাবে টিচিং করতে হবে, যখন আমরা একটা বিষয়ের প্রপার নলেজ হিসাবে দেখবো, সেক্ষেত্রে কি হবে, প্রপার নলেজ নিয়ে, মানে একটা টপিক ধরো কেউ কাব্য প্রকাশ পড়ছো, তো সেক্ষেত্রে প্রপার কাব্য প্রকাশই পড়া হবে টেক্সট, অন্য কিছু এদিক ওইদিক না। সেক্ষেত্রে সেটা কিন্তু কমপ্লিট করতে অনেক টাইম লাগে, কারণ একটা টেক্সট ইজিলি কমপ্লিট করা পসিবল হয় না, সিলেবাস থাকে না। শুধু আমাদের কি থাকে না, আমাদের পুরো যে বইটা থাকে আমাদের শেষ করা জরুরি। তো সেক্ষেত্রে যেমন আমাদের পড়ানোর ধরন, মানে যাকে পড়াতে হবে, যে পরিস্থিতিতে পড়াতে হবে, সেই অনুযায়ী আমাদের অবজেক্টিভস অফ টিচিং আমাদেরকে সেট করতে হয়। তো এবার কোয়েশ্চেন কেমন হয়, কোয়েশ্চেনে এইরকমই একটা সিচুয়েশন বেসড কোয়েশ্চেন দিয়ে দেবে, যে হয়তো একটা বাচ্চাকে পড়ানো হচ্ছে তখন কেমন হলো, বা একটা হয়তো ক্লাসের কোনো এরকম একটা কোনো সিচুয়েশন ক্রিয়েট করা হলো যেখানে স্টুডেন্ট খুব হয়তো মানে স্টুডেন্টরা বৈয়ক্তিক টাইপের বা স্টুডেন্টরা রচনাত্মক পদ্ধতিতে বিশ্বাস করে, তাদের ক্ষেত্রে কি হবে। তো কোয়েশ্চেন এই পুরো ইউনিটটা থেকে হয়, বেশিরভাগ সিচুয়েশন বেসড কোয়েশ্চেন হয়। সিচুয়েশন বেসড কোয়েশ্চেনকে অ্যান্সার করার মানে যদি আমরা দেখি যে কিভাবে আমরা অ্যান্সার করব, সেটা কিন্তু খুব ইজি হয় সিচুয়েশন বেসড। কারণ কি, আমরা যদি ওই সিচুয়েশনটাকে নিজেদের সাথে কম্পেয়ার করি, যে যদি আমি একজন ক্লাসে থাকতাম আমি কি করতাম, বা যখন আমি অ্যাজ এ লার্নার ছিলাম আমার কোনো একজন স্যার এর টাইপের কিছু প্রবলেম ফেস করেছিলেন, উনি কি করেছিলেন, এই টাইপের যদি আমরা কম্পেয়ার করি, খুব তাড়াতাড়ি আমরা উত্তরগুলো পেয়ে যাই। আর এই উত্তরটা করার জন্য কিন্তু প্রথম আমাদের কি জানতে হয়, টার্মস গুলো, যেমন এই যে বললাম বৈয়ক্তিক, রচনাত্মক, এগুলো কি হয় এটা জানা খুব জরুরি হয়ে যায়। স্পেশালি যদি হিন্দিতে হয়, সেক্ষেত্রে যেহেতু অনেকে আমরা যেহেতু হিন্দি মিডিয়ামে পড়িনি বা হিন্দির সাথে আমাদের এতটা যোগাযোগ নেই, সেক্ষেত্রে প্রচুর টার্মস থাকে যেগুলো আমাদের জন্য কিন্তু নতুন হয়ে যাবে, আর বা আমাদের বুঝতে অসুবিধা হতে পারে। সেক্ষেত্রে কিন্তু পাশাপাশি ইংলিশটাকে রেখে পড়া বা ইংলিশ টার্মটাকেও জেনে নিয়ে নিজের মতো সোজা করে নিলে কিন্তু অসুবিধা হবে না। বা যদি কোথাও বাংলা দেখছো, বাংলা টার্মসও দেখে নাও, তো অসুবিধা হবে না। শুধু টার্মসটার কথা বলছি, পুরো নোটসটার দরকার নেই, বা পুরো তোমার যে ধরো যদি বৈয়ক্তিক বলি, তাহলে বৈয়ক্তিকের জন্য প্রপার কাকে বলে, কেন বলে, এসব দেখার দরকার নেই 2-3টে ল্যাঙ্গুয়েজে। শুধুমাত্র বৈয়ক্তিক কাকে বলা হচ্ছে এটুকু দেখা আমাদের জরুরি। ঠিক আছে, বা রচনাত্মক কাকে বলা হচ্ছে, ঠিক আছে, সেক্ষেত্রে ক্রিয়েটিভ লার্নার্স যারা হয় বা যারা ডিফারেন্ট লার্নার হয় তাদের কথা বলা হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, তো এই ক্ষেত্রে হিন্দি যেহেতু তোমরা এতটা হ্যাবিচুয়েটেড নও, ইভেন যদি আমি নিজের কথাও নিই, আমি হিন্দির সাথে অনেক হ্যাবিচুয়েটেড, বাট এই সব টার্মস কিন্তু অতটা ইউজ করি না, ইংলিশ বেশি ইউজ করি। তখন কোনো টার্ম হঠাৎ হঠাৎ নতুন চলে আসে, তো আমাদের দেখতে হয়, তখন কিন্তু এটাই করি, এই হিন্দি টার্মস এর সাথে কি করি, ইংলিশ বা একটা বাংলা দেখে নিই, স্পেশালি ইংলিশই দেখি কারণ বুঝতে একটু ইজি হয়ে যায়। তো দেখে কি হয়, সেটা বুঝে নিই যে হ্যাঁ কি বলতে চেয়েছে, বাকিটা এসেই যায়, অটোমেটিক্যালি বুঝতে পারা যায় যদি আমরা টার্মসটা জানি। তো সেক্ষেত্রে যখন টিচিং অ্যাপটিটিউড বা যদি আরো যা কিছু হিন্দিতে পড়া হবে, যদি মনে হয় যে জটিল হচ্ছে কোনো জায়গা বা বুঝতে কোনো টার্মস এর অসুবিধা হচ্ছে, আমি কিন্তু এটাই সাজেস্ট করব যে হিন্দিও সাথে সাথে কিন্তু ইংলিশটা দেখে নেওয়া। এবার কি বলেছিলাম, বেসিক রিকোয়ারমেন্ট অফ টিচিং, টিচিং এর ক্ষেত্রে কি কি রিকোয়ারমেন্ট দরকার হয় আমাদের, আমাদের কি কি পদ্ধতি অবলম্বন করা উচিত, বা এর সাথে সাথে আরো কি কি, যেমন ধরো ক্লাসরুম দরকার হতে পারে, বা কোথাও আমাদের টিচিং এইডস এর দরকার হতে পারে, এইভাবে আর কি যা যা বেসিক রিকোয়ারমেন্ট থাকে টিচিং এর। এছাড়া দেখো এগেন অধ্যেতা,
বা অধ্যেতা যা বলবে আর কি, যেখানে কি হয় লার্নারের ক্যারেক্টারিস্টিক্স। এখান থেকে কিন্তু আমি যেটা বললাম যে সবাই আমরা লার্নার, তো আমরা বুঝতেই পারি আমি ভালো লার্নার কাকে বলবো, কে একজন ভালো লার্নার হবে, কি কি কোয়ালিটিস হতে পারে। কি মনে হয় তোমাদের যে কি কি হতে পারে, ভালো লার্নার হতে গেলে কি হওয়া উচিত, আমাদের কি গুণাবলী থাকা উচিত? ম্যাম, হ্যাঁ, হ্যাঁ, আমি ধরুন কাউকে পড়াচ্ছি, সে পড়াটা ভালো করে সে শুনবে এবং সে পড়াটা ভালো করে বুঝতে না পারলে আমাকে বিভিন্ন বিষয়ে কোয়েশ্চেন করবে। আমি তাকেই তো ভালো স্টুডেন্ট বলবো। গুড, একদম ভালো কথা। আরেকজন কেউ লিখেছে ডেডিকেশন, দুটোই ঠিক। আরো প্রচুর হতে পারে, ঠিক আছে, একটা দুটোই নয় কিন্তু অনেক হতে পারে, বাট যেটা ইউজ করলো সেটাই যদি আমি নিই, যে ধরো আমি যেটা পড়াচ্ছি, ঠিক আছে, এরপর দেখো আমি তোমাদেরকে হয়তো কোয়েশ্চেন করতে পারি বা কোয়েশ্চেন জিজ্ঞাসা করি, সেটা যখন তোমরা রিপ্লাই করতে পারছো বা যেখানটা বুঝতে পারছো না, এগেন যদি কোয়েশ্চেন করো, আমি যদি সেটাকে বুঝিয়ে দিই, যদি তোমরা বুঝতে পারো, বা মানে কোথাও না কোথাও কোয়েশ্চেন করার যার মধ্যে কোয়ালিটিস থাকে তাকে কিন্তু একটা গুড লার্নারের মধ্যে ফেলা হয়। তো যদি একটা সিম্পল এক লাইনে বলা হয়, কোয়েশ্চেন করা একটা বৈশিষ্ট্য হওয়া উচিত লার্নারের, ঠিক আছে। সেকেন্ড, যদি ডেডিকেশনই বলো, বা যে বললে পিয়ুষ জি এগেন বললো যে মনোযোগ সহকারে শোনা উচিত, মানে অ্যাটেন্টিভ হওয়া উচিত আমাদের পড়াশোনার জন্য। যদি আমরা অ্যাটেন্টিভ হই বা আমাদের যদি ডেডিকেশন থাকে, তাহলে কি হবে, আমরা কোথাও না কোথাও একজন ভালো লার্নার হতে পারবো, শিখতে তখনই পারবো। বাট এছাড়াও কিন্তু অনেক কিছু হতে পারে, অনেক লার্নারের ক্যারেক্টারিস্টিক্স প্রচুর রকমের হতে পারে। কেউ আরো এক দুটো পয়েন্ট বলতে চাও, অন্য কেউ? কি মনে হচ্ছে, তবেই কিন্তু ক্রিয়েটিভ লার্নার হওয়া যায়, যে ভাবনা চিন্তা করতে হবে, এই দুটো পয়েন্টই কিন্তু নয় একসাথে। লার্নারের মনে হয় আমরা 100টা পয়েন্ট বের করে দিতে পারবো যদি একটু বসে ভাবা হয়। কিছু মনে হচ্ছে না কারোর, কিছু কোয়ালিটিস? একটা জিনিস শুনতে একটু খারাপ হলেও একটা লার্নারের কোয়ালিটিস এটাও হয় যে লার্নার কিন্তু চোখ বন্ধ করে টিচারকে বিশ্বাস করে না। টিচার বলার পরেও টিচারের উপর কিন্তু ডাউট ফিল করে, আর তারপর ডাউট ক্লিয়ার করার জন্য কোয়েশ্চেন করে বা অন্য কোথার থেকেও আরো পড়ে। আর তারপর কিন্তু সে দেখে যে হ্যাঁ, যেটা বলা হয়েছে সত্যি কিনা, তো সত্যতাকে যাচাই করে দেখে। এটাও লার্নাররা ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে পড়ে। অনেকেই ভাবতে পারে কি করে আমি টিচারকে বিশ্বাস করব না, টিচার তো ভুল পড়াতেই পারে না। টিচার ভুল পড়াচ্ছে না, ঠিক আছে, বা টিচার ভুল বলছে না। হ্যাঁ পীযুষ, কিছু বলছো? না ম্যাম, এটা আমরাও করতাম, আমি সেজন্যই বলছিলাম। হ্যাঁ, তো টিচার ভুল পড়াচ্ছে তা নয়, বাট টিচার যেটা পড়াচ্ছে এর থেকেও বেশি কিছু ইনফরমেশন কিন্তু কোথাও পাওয়া যেতেই পারে, ঠিক আছে। তো সেজন্য কি হয় না, কোথাও না কোথাও আরো বেশি আর কি, এই স্বাতী বললে যে কিউরিয়াসিটি, হ্যাঁ, তো কোথাও না কোথাও কিউরিয়াসিটিও এসে যায় যে হ্যাঁ, তুমি আদৌ তুমি জানতে চাও কিনা, তোমার জানার আগ্রহ আছে কিনা। তবে সেটা ডিপেন্ড করে এগেন, আমি যদি আমার ওই পয়েন্টটাতে যাই যে টিচারের ওপরে, মানে তুমি পুরোটা টিচারের উপর রিলায়েবল না হয়ে গিয়ে কোথাও না কোথাও নিজেও কিছু করার ট্রাই করছো, নিজের ক্রিয়েটিভিটি দেখাচ্ছ। তো এগেন ক্রিয়েটিভিটি আরেকটা পয়েন্ট হয়ে যাবে লার্নার, যে যে লার্নার একটু ক্রিয়েটিভ হয়, কিছু না কোথাও নিজের মতো ভাবে। আহ কোন একটা সময়, আমি শুনছি কেউ হয়তো একটু আনমিউট করলে, আমি একটু বলে দিই। কোন একটা সময় কোন দুই স্টুডেন্টের একটা গল্প বলি, ছোট। দুই স্টুডেন্ট ছিল, সেম জায়গায় পড়াশোনা করতো, সমস্ত কিছু তাদের সেম সেম চলছিল। বাট হঠাৎ করে কোন একটা অ্যাসাইনমেন্টে একজন স্টুডেন্ট পেলো 10 আর একজন 20-র মধ্যে পেলো 19। তো যে 10 পেলো তার মনে খুব কিউরিয়াসিটি হলো যে কেন আমি 10 পেলাম আর ও কেন 19 পেলাম, আমরা দুজন তো সেম পড়ছি, আমাদের সমস্ত কিছু সেম চলছে। তো টিচারকে যখন জিজ্ঞাসা করলো, তো টিচার খাতা দেখালো, অ্যাসাইনমেন্টটা দেখালো, বললো তুমি নিজেরটাও পড়ো আর ওরটাও পড়ো। নিজেরটা কি হয়েছে, যেটা টিচার বলেছিল সেটা কিন্তু সেম অ্যাজ ইট ইজ স্টুডেন্টটা লিখেছিল। আর যে 19 পেয়েছে সে কিন্তু কি করেছিল, টিচারেরটা শুনে নিজের কিছু ক্রিয়েটিভিটি যোগ করে কিছু না কিছু নিজের মতো অ্যাড করেছিল, অন্য বই থেকে পড়ে হোক বা যেখান থেকে পড়ে হোক। তো সে টিচারের ভালো লেগেছে যে আমারটাই শুধু নকল করেনি বা আমারটাই শুধু ফলো করেনি, আরো কিছু নিজের থেকে জেনে কিছু আরো ভালো লিখেছে। তো এজন্য কিন্তু কি হয় না, কোথাও না কোথাও নিজের ক্রিয়েটিভিটি থাকাটাও জরুরি, এটা একটা লার্নারের ক্যারেক্টারিস্টিক্স হয়। আর কে কি বলছিলে আরো? কেউ কিছু বলছিল একটা?
হ্যাঁ ম্যাডাম, সৃজনশীল চিন্তাভাবনা গুড স্টুডেন্টের একটা কোয়ালিটি হতে পারে ম্যাডাম। হতে পারে না, একদম মানে এটাই হবে আর কি। একটা তোমার একটা পয়েন্ট খুব বড় যে সৃজনশীলাত্মক হওয়া উচিত বা তোমার ক্রিয়েটিভ থিঙ্কিং থাকা উচিত। যখন আরো ডিপে পড়াবো তো আমিও কিছু পয়েন্ট আউট ডেফিনেটলি কিছু করে দেবো, বাট তার বাইরেও মানে আমার মনে হয় না যে লার্নার আর টিচারকে কিছু পয়েন্ট দিয়ে আমি সীমাবদ্ধ করে ডিফাইন করতে পারবো। এরকম একটা জিনিস যেগুলো কোথাও না কোথাও যেমন ব্রহ্ম আমরা পড়ি না, তেমনি ইনডিফাইনেবল মেবি, মানে এত ওয়ার্ডস আমাদের কাছে হয় না, এত কিছু দিয়েও মানে আমরা যতই পয়েন্টস দেবো এর বাইরেও কিছু না কিছু থেকে যায়। ঠিক আছে, দুটো জায়গায় এমন আর কি। এবার দেখো অনেকের ক্রিয়েটিভিটি কিন্তু বেরোচ্ছে, অভিযোজন করার ক্ষমতা, সেলফ কন্ট্রোল পাওয়ার, গুড। এই সব পয়েন্ট গুলোরই আমি বলছিলাম যে অনেক পয়েন্ট বেরিয়ে আসে যখন আমরা ভাবতে শুরু করি। যখন আমরা ভাববো না আমাদের মনে হয় হ্যাঁ আজকে সত্যি ম্যাম তো ঠিকই বললেন যে এই ক্রিয়েটিভ হতে হবে, বা ম্যাম এই কি বলে যেন আরো এক দুটো যে পয়েন্ট বলা হলো এই হতে হবে, কোয়েশ্চেন করতে হবে। তো এটা কি হচ্ছে, কেউ একটা বলছে আর তুমি সেটুকুই বিশ্বাস করে নিচ্ছ, বাট এর বেশি যখন ভাবার চেষ্টা করছো তখনই কিন্তু একটা লার্নার নিজেকে রিফ্লেক্ট করতে পারবে, সে আরো ভালো কিছু করতে পারবে। তো আমাদের আমরা যখন কিছু পড়াশোনা করি বা এগেন কম্পিটিটিভ এর জন্য যখন পড়ছি, তখন যদি আমরা একটু এইভাবে পড়ি তাহলে কিন্তু কোথাও না কোথাও আমরা বেনিফিটেড হব। ঠিক আছে, এগেন আসি আমি এখানে যে फैक्टर्स ऑफ इफेक्टिंग टीचिंग যে আছে, शिक्षण को प्रभावित करने वाले कारक। আমরা যে মানে এফেক্টিং টিচিং কিভাবে হবে বা টিচার কিভাবে পড়ালে স্টুডেন্ট ভালো করে বুঝতে পারবে। কোথাও হতে পারে টিচারকে রোল প্লে মডেল ইউজ করতে হতে পারে, কোথাও হতে পারে টিচারকে হয়তো তোমার ফিল্ড ওয়ার্কে নিয়ে গিয়ে দেখাতে হতে পারে, কোথাও হতে পারে যে টিচারকে কি বলবো তোমার অন্য কোনো ভাবে যেখানে যেমন দরকার আর কি সেভাবে কিন্তু পড়াতে হয়। সেক্ষেত্রে এফেক্টিং টিচিং তখনই হয় যখন কি হয় একজন টিচার আহ সোজা সোজা ডাইরেক্ট ক্লাসে গিয়ে না পড়িয়ে কোনো না কোনো একটা আলাদা নিজের মতো স্টাইল অ্যাপ্লাই করে। কিছু কিছু স্টাইলের ডেফিনেটলি নাম আছে, কিছু কিছু স্টাইলের ডেফিনেটলি স্টাইল আছে। ঠিক আছে, যে এটাকে আমরা বলতে পারি এই যেমন রোল প্লে মডেল বললাম, এরকম কিছু কিছু মডেল আছে, বাট এগেন আমি বলবো সমস্ত স্টাইলের কিন্তু মেবি নাম নেই। সেক্ষেত্রে টিচার মানে যে কেউ তোমরা যখন টিচার হবে নতুন কোনো প্রসেস অ্যাপ্লাই করতেই পারো, অ্যাপ্লিকেবল করে দেখতেই পারো। সেক্ষেত্রে কিন্তু কি হবে, যদি অ্যাপ্লাইটা সাকসেসফুল হয় কোথাও না কোথাও তোমার নিজেরও খুশি হবে যে এটা আমি জানতাম না বাট এটা আমি অ্যাপ্লাই করলাম, আজ খুব ভালো রেজাল্ট ছিল ক্লাসে, স্টুডেন্ট 100% মানে অ্যাটেন্টিভ ছিল, আমি কোথাও না কোথাও স্টুডেন্ট রিপ্লাই ভালো করেছে, সবাই এতে 100% তোমার কি বলবো অ্যাটেন্টিভলি শুনেছে, এগুলো আমরা দেখতে পেতে পারি আর কি। তো এই জন্য फैक्टर्स ऑफ इफेक्टिंग टीचिंग যে হয় বা शिक्षण को प्रभावित करने वाले कारक, এটাও এগেন টিচারের হাতেই থাকে যে সে কিভাবে পড়াবে বা কি কি করলে তার টিচিংটা ভালো হবে। যেমন কখনো কখনো এই পরের যে আছে শিক্ষণ সহায়ক উপকরণ যে আছে আমাদের টিচিং এইডস বা টুল যা হয় সেটা আবার কি করে টিচিংটাকে ইজি করে দেয়, আমাদের বুঝতে সুবিধা করে দেয়। কখনো হয়তো ছবি, কখনো হয়তো মডেল, কখনো হয়তো পিপিটি। এই যে তোমাদের কাছে পিপিটিটা দেওয়া আছে আমি শুধু মুখে বললেও তোমরা শুনেই নিতে, কিন্তু লেখা আছে সামনে তো কি হচ্ছে আমরা চোখের সামনে দেখলে আমাদের কাছে একটা রিফ্লেকশন হয়। মেবি এটা যদি আবার অফলাইন ক্লাস হতো বা যদি তোমাদের অন্য রকমের কিছু ক্লাস হতো হয়তো আরো কোনো রকম ভাবে মডেল দিয়ে বা কিছু দিয়ে হয়তো বোঝানো যেত। সেক্ষেত্রে কি এগুলো স্টুডেন্টের মনে কিন্তু দাগ কাটে। তোমরা যে এটা দেখছো তোমাদের মনে এটার একটা ইমেজ কোথাও না কোথাও সেট হয়ে যাচ্ছে, সেটা তোমাদের মানে যতদিন আর কি পড়তে চাইছো ততদিন কিন্তু কি হবে মানে কোথাও না কোথাও এই জিনিসগুলো একটা দুটো পয়েন্ট হলেও মাথায় থেকেই যাবে চিরকাল। তো এই জন্য বলছি ফ্যাক্টরস অফ এফেক্টিং টিচিং ও প্রচুর হতে পারে। সেক্ষেত্রে কিছু কিছু সিলেবাস আছে সেগুলো আমরা পড়বো, আরো অনেক মানে পয়েন্ট এসছে। হ্যাঁ মানে বলো। যেগুলো আমরা পিএইচডি পড়তাম মডেল চার্ট টিএলএম হ্যাঁ ওইগুলো হ্যাঁ, আর কি। ওগুলো টিচিং এইডস এর মধ্যে এসে যায়, বাট সেগুলোর অ্যাপ্লিকেশনের কিছু প্রসেস যেগুলো আমরা এফেক্টিং টিচিং এ দেখবো। বা কোথাও হতে পারে এসব ইউজ না করেও টিচার কিভাবে ভালো করে পড়াতে পারবে বা এফেক্টিভ ক্লাস করে দেবে। ধরো দেখবে প্রচুর স্যার থাকে না ক্লাসের মধ্যে এত ভালো পড়ায় স্টুডেন্ট হাসতে থাকে খুশি হয়ে শুনতে থাকে, মানে এরকম টিচার সত্যি খুব রেয়ার হয়, বাট এক দুজন টিচারের এরকম ক্লাস থাকে যে আমরা খুব ভালোবাসি পড়তে, আমরা চাই যে এই স্যারের ক্লাস আবার হোক। ছোটবেলায় যে টিচার স্কুলে এসে গল্প শোনাতো তার ক্লাসটা সবচাইতে ভালো মনে হতো। ঠিক আছে, বাট এখন তো আর এসব চলে না, এখন হচ্ছে সিলেবাস কমপ্লিট বা এসব আর কি। তো সেক্ষেত্রে গল্প শোনাতে গেলেও কোথাও না কোথাও আমাদেরকে ওই ভ্যালু বেসড এডুকেশন টাইপের নিয়ে আসতে হয়, তাই না? তো সেভাবে আর কি, বাট আমরা সেই টিচারের ক্লাস করতে ভালোবাসি যে কোথাও না কোথাও আমাদের সাথে অ্যাজ এ ফ্রেন্ডলি মিশে যায়,
আমাদের প্রবলেম বোঝে, অ্যাজ এ কি বলবো গাইড আমাদেরকে হেল্প করে। তো তখনই একজন টিচার এতগুলো আর কি রোল প্লে করতে পারবে যখন তার টিচিং প্রসেসটাও ভালো হবে, আর যখন সে স্টুডেন্টের মানে কি বলবো স্নেহ বাৎসল হবে, ছাত্র বাৎসল হয়ে যাবে, তখন কিন্তু সেই জিনিসগুলো করতে পারবে, ইজি হয়ে যায় আর কি। হ্যাঁ, আরো আছে কমেন্ট, এটাও হতে পারে যে আমি যেটা বোঝালাম স্টুডেন্টকে আমি ঘুরিয়ে বলবো যে হ্যাঁ আমি বুঝতে পারছি না, কেউ একটা আমাকে বোঝাও। হ্যাঁ, এই তো তোমার ক্লাসের মধ্যে স্টুডেন্টকে বলে দিলে যে এই টপিকটা এবার তুমি বোঝাও, ঠিক আছে, বা কাউকে একটা কোনো টপিক দিয়ে রাখলে যে কাল এসে তোমাকে এটা পড়াতে হবে, এরকম অনেক রকমের হতে পারে, টিএলএমও হতে পারে ডেফিনেটলি, টিচিং লার্নিং মডেল যে আছে আমাদের। তো এই হলো আর কি, এরকম প্রচুর ফ্যাক্টরস হতে পারে যেগুলো এফেক্টিং টিচিং এর জন্য কিন্তু কাজে দিতে পারে। আর প্লাস এগেন এটার সাথেই আমরা টিচিং এডস বা টুলস কে দেখে নেবো, সেক্ষেত্রে আমাদের চ্যাট মডেল এসব তো ছিলই, বর্তমান সময়ে কিন্তু ওই তোমার 3D পেন্ট, তারপর তোমার কিছু আইসিটি বেসডও এসে যায়, কিছু তোমার অডিও টুলসও আছে, কিছু হয়তো ধরো গান টান শুনিয়ে বা কোথাও হয়তো তোমার ভিডিও দেখিয়ে, তো সেক্ষেত্রে সমস্ত কিছু কিন্তু শিক্ষণ সহায়ক উপকরণ বা টিচিং এডস টুলস এর মধ্যে পড়ে যায়। এছাড়া যে লাস্ট পয়েন্ট আছে সেটা হচ্ছে শিক্ষণকে महत्वपूर्ण विधियां। শিক্ষণ বা টিচিং এর কি আছে, কোন কোন ইম্পর্টেন্ট মেথডস আছে, মানে ইম্পর্টেন্ট মেথডস অফ টিচিং, টিচিং কি কি মেথডস এ হওয়া উচিত। তো সেক্ষেত্রে 4টে মেথড এখানে বলেছে। দেখো আমরা কোথাও না কোথাও জিনিসটা সেম, আলাদা আলাদা কিন্তু নয়। যেখানে আমি বললাম যে লার্নারের ক্যারেক্টারিস্টিক্স কি হবে, বললাম লার্নার যেন কোয়েশ্চেন আনসার, কোয়েশ্চেন যেন করার থাকে, এখানে দেখো বিধিতে দেওয়া আছে প্রশ্ন উত্তর বিধি, কোয়েশ্চেন আনসার মডেল, ঠিক আছে। মানে কি হবে, যেন স্টুডেন্ট কোয়েশ্চেন করে টিচার উত্তর দেয়, বা টিচার কোয়েশ্চেন করে স্টুডেন্ট উত্তর দেয়, দুই তরফেরই। তো দেখো ওটাই একটা মডেল। তো ওখানে যখন আমরা একটু পড়বো তখন এই জায়গাটা আমাদের আরো বোঝা ইজি হয়ে যাবে। তো পুরো চ্যাপ্টারটাই যদি দেখো না একে অপরের সাথে খুব লিঙ্কড আছে, এই জন্যই জটিল নয় চ্যাপ্টার। তো প্রথম আছে আমাদের ব্যাখ্যান বিধি, লেকচার মেথড বলতে পারো। আমি যেটা এখন পড়াচ্ছি কোথাও না কোথাও এটা লেকচার মেথড, কোথাও না কোথাও লেকচারই দেওয়া হচ্ছে, সিম্পল যেভাবে পড়ানো হয় আর কি, যেখানে খুব একটা বেশি আমরা এদিক ওদিক করতে পারি না, যেখানে সিলেবাস বাউন্ড থাকে স্পেশালি বা এই কম্পিটিটিভ টাইপের, সেক্ষেত্রে আমরা আমাদের ক্রিয়েটিভিটি কিন্তু বেশি দেখাতে পারি না, শুধু বোঝাতে ভালো পারি কিনা এটাই ক্রিয়েটিভিটি হয়ে যায়। এর থেকে বেশি কিন্তু কিছু হলে কি হয় না, তখন টিচারের নাম হয়ে যায় ফাঁকিবাজ টিচার, ঠিক আছে, তো সেটা করা চলবে না। তাহলে কি করতে আমাদের লেকচার মেথডও কোথাও কোথাও কিন্তু বর্তমানেও অ্যাপ্লিকেবল, ঠিক আছে, বাট সেটা ডিপেন্ড করছে কোন টাইপের ক্লাস সেক্ষেত্রে হচ্ছে। আমি যদি একটা স্কুলে গিয়ে রোজ লেকচার মেথড রাখি তো স্টুডেন্ট বোর হয়ে যাবে, তো স্কুলের যখন ক্লাসরুম হবে তখন কিন্তু এই লেকচার মেথড এতটাও অ্যাপ্লিকেবল নয় বা এতটাও কি বলবো বেনিফিটেড হবে না। তো সেক্ষেত্রে এই যে আছে লেসন ডেমনস্ট্রেটেড মেথড, পাঠ প্রদর্শন বিধি, যে ডেমো দিয়ে দেখানো, সেটা কিন্তু ভালো একটা অ্যাপ্লিকেবল। কারণ তোমার তুমি কোথাও না কোথাও ডেমো দিচ্ছ, মানে রোল প্লে করছো, বা স্টুডেন্টকে কিছু অ্যাক্টিং করে দেখাতে বলছো, বা স্টুডেন্টকে কিছুটা পার্ট ডেমো দিতে বলছো, বা নিজেও ডেমো দিচ্ছ, তো এটা একটু ইন্টারাক্টিভ হয়ে যায় বা ভালো হয়ে যায়। এগেন কোয়েশ্চেন আনসার মেথডও কিন্তু খুব ভালো হয়, কারণ স্টুডেন্টকে কিছু জিজ্ঞাসা করা হলো, স্টুডেন্ট উত্তর দিল। খানিকক্ষণ আগে আমি তোমাদের সাথে এই মেথডটা একটু হলো অ্যাপ্লাই করার ট্রাই করলাম, তো এগুলোতে কি হয় না, স্টুডেন্ট যে অ্যাটেন্টিভ কিনা বা স্টুডেন্টের মাথাতেও কিছু না কিছু চলছে কিনা, ওদেরকে ক্রিয়েটিভ করা, সমস্ত কিছু এখান থেকে এসে যায়। তো 3টে বিধি আমাদের সিলেবাসে আছে, আমাদের 3টে পড়তে হবে, কিন্তু যদি স্টুডেন্টের জন্য সবচাইতে বেশি বেনিফিশিয়াল দেখা যায় তাহলে কিন্তু থার্ডটা। মানে যদি বাই চান্স এমনি কোয়েশ্চেন থাকে, যে লেকচার মেথড, লেসন ডেমনস্ট্রেট বা কোয়েশ্চেন আনসার মেথডের মধ্যে কোনটা মানে অ্যাজ আ টিচার মনে হয় যে বেশি অ্যাপ্লিকেবল হবে, তাহলে কিন্তু বেশি বেনিফিটেড হবে, সেক্ষেত্রে কিন্তু থার্ডটা হবে, কোয়েশ্চেন আনসার মেথড, ঠিক আছে। তো এটা কিন্তু মনে রাখতে হবে যে 3টে বিধি আমাদের কাছে ইম্পর্টেন্ট কারণ সিলেবাসে আছে, বাট কোনটা বেশি বেনিফিশিয়াল যদি কখনো কোয়েশ্চেনে থাকে, সেক্ষেত্রে কোয়েশ্চেন আনসার মেথড। এই টিচিং অ্যাপটিটিউড বা শিক্ষানবিক সমতার সিলেবাস বোঝা গেছে? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ, আচ্ছা, আশা করছি কারোর কিছু এই নিয়ে কোয়েশ্চেন নেই, মানে সিলেবাস আপাতত বোঝার জন্য, বাকি তো পড়ানো হবে ক্লাসে, তো বুঝতেই পেরে যাবে। ঠিক আছে, ভালো জিনিস, বোঝা গেলেই ভালো। বাট যদি প্রশ্ন থাকে ডেফিনেটলি করবে, কারণ আমি বললাম লার্নারের একটা গুড ক্যারেক্টারিস্টিক্স হয়, আর সেকেন্ডলি কি হয়, টিচারও খুশি হয় কিন্তু কোয়েশ্চেন করলে, ঠিক আছে। তো এই জন্য কোয়েশ্চেন করার একটা অ্যাটিটিউড রাখবে নিজেদের মধ্যে। এবার আসি আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ফুল লিখিনি, বাট যদি ফুল বলে তো সেক্ষেত্রে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বলা হয়, ঠিক আছে, আইসিটি।
এক্ষেত্রে তোমার যে সিলেবাস আছে সেটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ কম্পিউটার সিস্টেম, আইসিটির যে জ্ঞান কম্পিউটার বা সংগণক প্রক্রিয়া, আমরা এভাবেও হিন্দি করতে পারি, ঠিক আছে। বাট এটার হিন্দি করাগুলো একটু টাফ হয়ে যাবে, তাই আমি বেশিরভাগটাই ইংলিশটাকেই হিন্দি করে রেখেছি। কারণ কোয়েশ্চেনেও যে এমনি থাকে না, সিস্টেমটা সিস্টেমই লেখে আজকালকার কোয়েশ্চেনে, একদম তোমার জ্ঞান সংজ্ঞানাত্মক প্রক্রিয়া টাইপের এত বেশি হিন্দি করছে না। আমি যেহেতু কোয়েশ্চেন দেখলাম, তো সেজন্যই আমি এগুলোকে এই সিস্টেমকে সিস্টেম টাইপেরই রাখলাম, যেগুলোকে ট্রান্সলিটারেশন বলা হয়। ট্রান্সলেশন করা হচ্ছে না, ট্রান্সলিটারেশনে বেসিক কোয়েশ্চেন হচ্ছে এই ইউনিট থেকে। সেক্ষেত্রে যে ফান্ডামেন্টালস আছে মানে এর যে বুনিয়াদি বাতে বা এর যে বেসিক নলেজ আর কি, যে আইসিটির আছে সেটা এগেন বোঝাচ্ছি একটু পরে। बेसिक्स ऑफ ऑपरेटिंग सिस्टम की मूल बातें, एमएस ऑफिस, कीबोर्ड शॉर्टकट एंड देयर यूजेस, इंपॉर्टेंट कंप्यूटर टर्म्स एंड एब्रिविएशन, कंप्यूटर नेटवर्क, সাইবার সিকিউরিটি অ্যান্ড লাস্ট ইন্টারনেট। ঠিক আছে, যেহেতু বেশিরভাগটা হিন্দিটাও আর কি ইংলিশের মতোই, তাই অল্প অল্প করে পরে পরে বলছি আস্তে আস্তে করে। প্রথমে দেখবো ফান্ডামেন্টালস অফ কম্পিউটার সিস্টেম। কম্পিউটার সিস্টেম যে আছে সেক্ষেত্রে এর বুনিয়াদি বাতে মানে অ্যাকচুয়ালি কি হয়, আইসিটি জিনিসটা কি হয়, বা আমাদের কিভাবে কম্পিউটার আসলো, বা কেন হঠাৎ করে এই সব আর কি সিলেবাসে আছে, কোন কোন জেনারেশনের কম্পিউটার আমাদের কাছে আছে, বা আমরা কোন তোমার জেনারেশন ইউজ করছি, এগুলো আর কি যেগুলো বেসিক নলেজ কম্পিউটার সিস্টেমের, সেগুলো আমাদেরকে এখান থেকে জানতে হবে প্রথম জিনিস। সেকেন্ড হচ্ছে বেসিক্স অফ অপারেটিং সিস্টেম। কিছু কিছু অপারেটিং সিস্টেম আছে, যারা নেটের ক্লাস করেছো বা যারা নেটের সিলেবাস দেখেছো তারা জানবে যে অপারেটিং সিস্টেম পড়ানো হয়, যারা করোনি তাদেরও অসুবিধা নেই, পড়ানো তো হবে সিলেবাস যখন আছে। তো অপারেটিং সিস্টেমের যে বেসিক জিনিস মানে আমরা এখানে বুঝতে পারছি যে আমাদেরকে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টের মতো বা যারা আইটি তে জব করে, যাদের আর কি মানে ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টস এর মতো এত ডিপ আমাদের জানার দরকার নেই। আমাদের কি জানতে হবে, শুধু বেসিক্স, ফান্ডামেন্টাল নলেজ কিংবা বেসিক অল্প অল্প ওপরে ওপরে আমাদের জানতে হবে। মানে যেটুকু অ্যাজ এ টিচার আমার জানা উচিত ততটাই সিলেবাসে দিয়েছে, এমন নয় যে হ্যাঁ তোমার পুরো কি একদম ওই পাইথন এদিক ওদিক জানতে হবে, এসব কিন্তু নয়, শুধু ওপর ওপর আমাদেরকে জানতে হবে। তো আমরা যেটুকু দরকার সেটুকুই পড়বো, অতি কিন্তু পড়বো না, কারণ আমাদের আরো অনেক কিছু আছে সিলেবাসেও, এত মানে মেন সাবজেক্টে এতটা মার্ক দেখতে হবে, দেন আমাদের এগেন ল্যাঙ্গুয়েজটাও আছে, তো ওই জন্য যতটা সিলেবাস ততটাই পড়বো, বেশি পড়বো না। এমএস অফিস, যেখানে মাইক্রোসফট অফিসে আমরা যা যা ইউজ করি বা জেনারেলি যে টাইপিং বা এর সাথে সাথে যে একটু আধটু কাজ হয় এমএস অফিসে, সেগুলো আমাদের দেখতে হবে। কারণ অ্যাজ এ টিচার কিছু হতে পারে, টাইপিং ম্যাটেরিয়ালস হতে পারে, লেটার টাইপ হতে পারে, অনেক কিছু আসতে পারে যেগুলো আমরা এমএস অফিসে থেকে কাজ করি। কিবোর্ড শর্টকাট এন্ড দেয়ার ইউজেস, এটাও হতে পারে, এটা একটা সিলেবাসে দেওয়ার কারণ, মানে আমি জাস্ট এমনি বলছি, এটা রিয়েল কারণ নয়। কোনোদিন যদি ক্লাসে কম্পিউটার টিচার অ্যাবসেন্ট থাকে, তো যাতে প্রত্যেকটা টিচারে গিয়ে একটু হলেও পড়িয়ে দিয়ে আসতে পারে, এই জন্য সিলেবাসে রেখেছে, ঠিক আছে। এটা আমি মজা করে বলছি, সিরিয়াস না, বাট এটুকু যাতে নলেজ থাকে যে যদি কোনোদিন কম্পিউটারের টিচার না থাকে, যে কোনো টিচারে গিয়ে মানে সবাই তো ইএমআরএস এর পাস করেই আসবে, তাহলে সবাইয়ের মধ্যে কেউ যেন একটা ক্লাসটা ম্যানেজ করে দেয়, এটা হতে পারে সরকারের একটা উদ্দেশ্য, থাকলেও থাকতে পারে। যাই হোক, এটা সত্যি নাও হতে পারে, অ্যাজাম্পশন আর কি। যাই হোক, তোমার এছাড়া আছে কিবোর্ড শর্টকাট এন্ড দেয়ার ইউজেস। কেন দেওয়া হয়েছে, কারণ আমরা যদি শর্টকাট কি গুলো ইউজ করি খুব কম টাইমে বেশি কাজ করতে পারবো, ঠিক আছে। তো কোনটা, যেমন ধরো তোমার কন্ট্রোল জেড হয়, তারপর তোমার কন্ট্রোল সি হয় কপি, কন্ট্রোল ভি হয় পেস্ট, ঠিক আছে। এগুলো যদি আমরা জানি তাহলে আমাদের কি ওই, যেমন ধরো এখানে গিয়ে যদি হঠাৎ করে আমি রাইট ক্লিক করব, দেন কপি পেস্ট ওই নিয়ে আসবো, তো কত টাইম লাগবে। বাট সেটা যদি হঠাৎ করে আমি ধরো একটা কিছু লিখলাম এবার এটাকে আমি মানে কাট করতে যাব, তো কত টাইম লাগবে। আমি যদি কন্ট্রোল জেড করে দিই 1 সেকেন্ডে চলে যাবে, তাই না। তো টাইম সেভ হয় কোথাও না কোথাও। তো তার জন্য আমাদের শর্টকাট কিজ এন্ড দেয়ার ইউজেস জানতে হবে। এগুলো মানে বেসিক কয়েকটাই জানতে হয়, আর এগুলো যদি জেনে যাও এক দুবার, যদি কারুর কাছে সিস্টেম মানে আছে যদি, বা কিছু নাহলে সাইবার ক্যাফে গিয়েও যদি 2-4 দিন প্র্যাকটিসও করে না, আর পড়তেও হয় না, মুখস্থ হয়ে যায়। মানে আমরা ল্যাপটপ ইউজ করে করে এমন হয়ে গেছে, কয়েকটা তো শর্টকাট অলরেডি মানে সবসময় মাথাতেই থাকে, এগুলো আর মানে ভোলার নয়, এরকম টাইপের আর কি, নামের মতো এগুলো মনেই থেকে গেছে ইউজ করতে করতে। যাই হোক, ইম্পর্টেন্ট কম্পিউটার টার্মস এন্ড অ্যাব্রিভিয়েশনস, महत्वपूर्ण कंप्यूटर शब्द और সংক্ষিপ্তাক্ষর, ঠিক আছে। কি কি অ্যাব্রিভিয়েশন হয়, যেমন ধরো সিপিইউ হয়, তারপর তোমার কি যেন বলে
HTML হয়, HTTP হয়, IP অ্যাড্রেস হয়, এই অ্যাব্রিভিয়েশন গুলো জানতে হবে। এন্ড কম্পিউটার টার্মস গুলো আমাদের এর সাথে সাথে জানতে হবে। কিছু কিছু ইম্পর্টেন্ট কম্পিউটারের যে টার্মস থাকে, যেমন CPU বললাম, এগুলো সমস্ত কিছু ইম্পর্টেন্ট পার্ট, হার্ড ড্রাইভ বা হার্ডওয়্যার সফটওয়্যার, এসব আর কি ইম্পর্টেন্ট জায়গাগুলো আমাদের জানতে হবে। মানে এগেন বেসিক নলেজই, বেশি কিছু নয়, বাট যেগুলো আমরা ইউজ করছি। এছাড়া আছে কম্পিউটার নেটওয়ার্ক। ঠিক আছে, কম্পিউটার নেটওয়ার্ক কি হয়, যেখান থেকে আমরা কম্পিউটারে তোমার যে নেটওয়ার্ক ইউজ করছি, কোন কোন নেটওয়ার্কে আমরা, মানে এই যে ওয়াইফাই এসব ইউজ হচ্ছে, বিভিন্ন রকমের নেটওয়ার্ক হয়, ল্যান, তারপর তোমার ম্যান, এইসব টাইপের বিভিন্ন রকমের নেটওয়ার্ক আছে। সো এই নেটওয়ার্ক গুলো আর কি আমাদের জানতে হয়, যে কোন কোন নেটওয়ার্কে, মানে এমন নয় যে এই নেটওয়ার্ক আমরা শুধু দেশের মধ্যে ইউজ করছি, আমাদের সাথে বিদেশেরও কন্ট্যাক্ট আছে, তাই না? যে কোনো কোথাও দেখো কিছু একটা হচ্ছে, কোথাও যুদ্ধ হচ্ছে, কোথাও ট্রাম্প জিতছে, কি হচ্ছে, আমরা ট্রাম্প জিতলেও তার 1 সেকেন্ডের মধ্যে আমরা নিউজ পেয়ে যাচ্ছি। কিভাবে পাচ্ছি? নিশ্চয়ই বিদেশের সাথেও আমাদের কানেকশন আছে, কোথাও না কোথাও আমরা কানেক্টেড, নেটওয়ার্ক আছে। তো এগুলো আমাদের জানতে হয় যে কোথায় ভাবে কোনটা কোন নেটওয়ার্ক কিভাবে আমাদের কাজ করে। এছাড়া সাইবার সিকিউরিটি, ভাইরাসের কথা তোমরা সবাই জানো, বা এই যে হ্যাকিং হচ্ছে, ফিশিং যে হচ্ছে, সব সবাই জানো। এই নিয়ে আর কি নতুন করে বলার কিছু নয়, প্রচুর লোকজন শুনেই থাকবে। ফোন আসে, তারপর ওটিপি বলে দিলে টাকা চলে যায়, বা হঠাৎ করে কারোর সিস্টেমে ভাইরাস এসে সমস্ত কিছু ডেটা চুরি হয়ে যায়, বা ডেটা কি বলবো তোমার একদম করাপ্ট হয়ে যায় পুরো সিস্টেম। এরকম বিভিন্ন রকমের গল্প তোমরা শুনেই থাকবে। তো এই জন্য আছে সাইবার সিকিউরিটি, যাতে অ্যাজ এ টিচার আমরা ভুল না করি, বা অ্যাজ এ লার্নারও এগেন যাতে এই ফাঁদে আমরা পা না দিই, সেটার জন্য এটা দিয়েছে। ঠিক আছে, কারণ যেমন সৎ লোক আছে তেমনি অসৎ লোকেরও অভাব নেই। তো এই পুরো সিরিজই বানানো হয়েছে এসব নিয়ে, না সিকিউরিটি, সাইবার সিকিউরিটি এসব নিয়ে। যদি দেখেছো তো জেনে থাকবে, জামতালা এসব যে এগুলো আছে। যাই হোক, তো সেগুলোর জন্য আমাদেরকে তোমার ফিশিং, দেন ভাইরাস, এসব নিয়ে জানতে হবে। তো এগেন যারা বাই চান্স যদি কেউ নেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এই জায়গাগুলো আছে, তারা অলরেডি পড়ছো আর কি, তো তাদের ডাবল হয়ে যাবে প্রিপারেশন। আর এছাড়া আছে ইন্টারনেট। ইন্টারনেট তো ইউজ করছো, বিনা ইন্টারনেটে আজকের ক্লাসে আমরা জয়েনই হতে পারতাম না, না আমি না তোমরা, তাই না? তো সেক্ষেত্রে ইন্টারনেটেরও কি কি হয়, বা এই যে বললাম আইপি অ্যাড্রেস, এসব সমস্ত কিছু ইন্টারনেটের মধ্যে এসে যায়, কিভাবে চলে, কোথা থেকে আসে কি না আসে, সমস্ত কিছু এদিক ওদিক করে আমাদের এই চ্যাপ্টারের মধ্যে দেওয়া আছে। কিন্তু পুরোটাই বেসিক দেওয়া আছে, খুব ডিপ, খুব ডেপথে নেই। ওপর ওপরে আমাদের পড়তে হবে, মানে কয়েকটা জিনিস একটু বাই লিস্ট পড়তে হবে, কয়েকটা জিনিসের কিওয়ার্ড জানতে হবে, তাহলে আমাদের হয়ে যাবে। বা এই যে কিবোর্ড, এই যেমন ধরো কিবোর্ড শর্টকাট কি, এগুলো শুধুমাত্র ইএমআরএস এর জন্য নয়, পুরো লাইফ লং কাজে দেবে। যতবার সিস্টেম ইউজ করবে, এগুলো মাথায় ঢুকে গেলে ওই শর্টকাট ইউজ করে হয়ে যাবে। তো এই জন্য এই পুরো চ্যাপ্টারটা আমরা যদি দেখি যে মানে শুধুমাত্র এক্সামের দৃষ্টিতে নয়, আমরা আজ যে মানে আমরা যে বর্তমান সময়ে যে আধুনিক যে সিটিজেন, তাদের সবারই আর কি এগুলো জানা উচিত, কারণ আমরা টেকনোলজির যুগে আছি, আমরা এগুলো কোথাও না কোথাও ইউজ করছি, আমরা ডিজিটাল ইন্ডিয়াতে আছি। এবার অনলাইন পেমেন্ট করছি, কি কি না করছি, তাই না? আমরা সমস্ত কিছু অনলাইনই করে দিচ্ছি। আর অফলাইন ভাবতে হলে আমাদেরকে কান্নাকাটি করতে হয়। এখন এখন এমন যুগ এসে গেছে আর কি। আর এটা সত্যি অনেক টাইম সেভ হয়েছে, অনেক কিছু সুফল আছে, কুফলও আছে, বাট সুফলটাই বেশি ইউজ হচ্ছে আর কি। যাই হোক, এবার প্রিপারেশন স্ট্র্যাটেজি একটু বলা যাক, কিভাবে প্রিপারেশন করলে এই দুটো ইউনিট নয়, এটা অবশ্য ওভারঅল ম্যাডাম, যদি বলো পুরোটা। হ্যাঁ হ্যাঁ বলো। ম্যাডাম এই টিচিং অ্যাপসের ওই স্লাইডটা একটু দেখাবেন ম্যাডাম, মানে আগের স্লাইডটা। আচ্ছা, এটা তো হ্যাঁ ম্যাডাম, এটাই বলছিলাম ম্যাডাম। আচ্ছা, হয়ে গেছে। হ্যাঁ ম্যাডাম, মানে এই 6টা স্ক্রিনশট, ইউনিট ম্যাডাম আছে না টিচিং অ্যাপটিভিটি? হ্যাঁ 6টা, হ্যাঁ আর ওটা হ্যাঁ হ্যাঁ, 8টা এই ম্যাডাম না? ছুটিতে। হুম, আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ। এবার আমরা প্রিপারেশন স্ট্র্যাটেজি কি নেব, বা কিভাবে পড়তে হবে অ্যাকচুয়ালি আমাদের। দেখো, আমি স্ক্রিন দেখতে পাচ্ছ না? বাকিরা দেখতে পাচ্ছ স্ক্রিন? আমার আমার তোমার যে দেখা যাচ্ছে। হ্যাঁ না ম্যাম, ম্যাম, আমিও দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে ম্যাডাম। বাকিরা একটু ম্যাম দেখা দেখা যাচ্ছে? যাচ্ছে, যাদের দেখা যাচ্ছে না ওদের একটু সমস্যা, ওই প্রবলেম আছে হয়তো টাওয়ারের কিছু। আচ্ছা, নেটওয়ার্কের প্রবলেম বলছো? দেখে নাও, নাহলে আমি আরেকবার স্টপ করে আরেকবার শেয়ার করে দেবো, আমার অসুবিধা নেই। বাট আমার মনে হচ্ছে দেখা যাচ্ছে, যেটা আমি বুঝতে পারছি আর কি, কারণ এখানে আমার শেয়ারিং দিচ্ছে। দেখা গেল যারা দেখতে পাচ্ছিলে না?
পীযূষ একটু উত্তর দেবে, দেখা যাচ্ছে কিনা? না এখনো দেখতে পাচ্ছি না। আচ্ছা আমি একবার স্টপ করে শেয়ার করছি, বাট আমি যেহেতু আমার ফোন থেকেও জয়েন আছে তাই আমি দেখতে পাচ্ছিলাম, দেখা যাচ্ছে। আমি করছি আরেকবার শেয়ার, ঠিক আছে? দেখো তো এবার দেখা যাচ্ছে কিনা, আবার আমি শেয়ার করেছি। হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, বাকিরা যাদের প্রবলেম হচ্ছিল হ্যান্ড রেজ করে দাও, তাহলেই হবে যে দেখা যাচ্ছে কিনা। হুম, হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। ঠিক আছে, চলো আরো কন্টিনিউ করা যাক। হ্যাঁ, এবার বলা হচ্ছে প্রিপারেশন স্ট্র্যাটেজি আমাদের কেমন হওয়া উচিত যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। অ্যাকচুয়ালি ইএমআরএসসি বলো বা নেট বলো বা বিপিএসসি বলো বা যা কিছু আর কি তোমরা প্রিপেয়ার করছো, এর জন্য আমার যেটা মনে হয়, দেখো প্রথমত স্ট্র্যাটেজি নিজস্ব যা কিছু হতে পারে, মানে তোমার নিজের একটা পড়ার ধরন হতে পারে। সেক্ষেত্রে আমার ইন্টারফেয়ার করা জরুরি নয়, যে টিচার এটা বলেছে বলেই আমাকে এইভাবে পড়তে হবে, এটা কিন্তু নয়। আমি আমার মতো ভাবে কিছু গাইডেন্স দিতে পারি, কিছু বলতে পারি, সেটা আলাদা কথা। কিন্তু প্রথমত স্টুডেন্টের একটা নিজস্ব স্ট্র্যাটেজি আছে। তুমি জানো তোমার কখন পড়তে ভালো লাগে, কখন তোমার মনোসংযোগ হয়, কখন হয় না, কখন বা কিভাবে পড়লে তুমি তাড়াতাড়ি জিনিসগুলোকে বুঝতে পারো। তো সেটা একটা নিজস্ব পার্সোনাল স্ট্র্যাটেজি, ঠিক আছে? বাট এটা বাদ দিয়ে আমরা যদি বলি প্রিপারেশন নেওয়ার জন্য, আমার মনে হয় এক তো টাইম নিজের ভাগ করে নেবে, যেটা এখানে লেখা নেই। যেমন সাবজেক্টে বেশি মার্ক আছে, তো কোথাও না কোথাও আমাদের সাবজেক্টে একটু বেশি টাইম দিতে হবে। তো পুরো দিনে নিজের ফেজ করবে, মানে যেভাবে আমি নিজে এখনো পড়ি, যেভাবে আমার মনে হয় সকাল থেকে রাত্রে শোবার আগে পর্যন্ত নিজের যে হিসাবে টাইম আছে, যদি কেউ কিছু কোর্স করছো তাহলে সেগুলো বাদ দিয়ে সারাদিনে কতবার পড়া যাবে, তো সেক্ষেত্রে সারাদিনে মিনিমাম 4টা ফেজ হওয়া উচিত, মানে আমার হিসাবে। উইথ জব উইদাউট জব সেটা তোমরা ডিপেন্ড করবে। উইথ জব কিছু হলে 2টো ফেজ মেবি মাইনাস হতে পারে, মানে আমি 4টা ফেজকে বিলিভ করি যদি পড়ার খালি আমরা থাকি। একটা মর্নিং ফেজ, সেটা যে কোনো টাইম হতে পারে, ঠিক আছে? তুমি মেবি ভোরে উঠতে পারো, মেবি কেউ একজন লেটে ওঠে, মেবি একজন কেউ হয়তো 10টায় শুরু করলো, বাট আমি বলছি 10টার আগের ফেজটা, ঠিক আছে? কোথাও না কোথাও 8টার থেকে 10টা হোক বা 6টার থেকে 8টা, এভাবে একটা 2 ঘন্টা আমরা 1-1.5 ঘন্টায় অ্যাকচুয়ালি মনোযোগ সহকারে পড়তে পারি। বই খুলে নিয়ে বসে থাকলে সারাদিন পড়া যায় না, ঠিক আছে? তো এই 1-1.5 ঘন্টা একটা টাইম সকালবেলায়, যে সময়টা কিন্তু আমি পড়াটা আমার 100% দিয়ে পড়বো, এভাবে ভেবে কিন্তু একটা ফেজ নেওয়া যেতে পারে। সেকেন্ড ফেজ এটা হতে পারে যদি আমি কোনো জব বা কোনো একটা কিছুর সাথে যুক্ত নই, সেক্ষেত্রে 10টা থেকে 11টার থেকে 10টা কিংবা 11টার থেকে শুরু করে 1টা পর্যন্ত, মানে বিফোর লাঞ্চ। এগেন হতে পারে খাওয়া দাওয়া হলো, একটু রেস্ট নেওয়া হলো, 3টে বা 4টার থেকে 2 ঘন্টা, 3টে থেকে 5টা হতে পারে বা 4টা থেকে 6টা হতে পারে। দেন এগেন গ্যাপ নাও, ঠিক আছে? আমি বলছি না 2 ঘন্টাই পড়তে হবে, আমি জাস্ট বলছি 2 ঘন্টার মধ্যে 1 ঘন্টাও পড়ো, বাট সলিড পড়ো। এভাবে ফেজ বানাও নিজের লাইফে। অ্যান্ড দেন এগেন 6টার সময় উঠে গেলে খাওয়া দাওয়া ঘোরাফেরা এদিক ওদিক একটু একটু করলে, ফ্রি থাকলে, মাইন্ডের স্ট্রেস নিলে না। এন্ড দেন মেবি 8টার থেকে 10টা বা 10টার থেকে 12টা, যেমন হোক আর কি। তো এভাবে 4টা ভাগে ভাগ করো। যদি কেউ কোথাও ওয়ার্কিং থাকো বা কারো সকাল দিকে হয়তো এমনও অনেকে থাকে যে 10টার থেকে এটা বিকেল পর্যন্ত কিছু একটা কাজে বা কোথাও ব্যস্ত থাকতে হবে, সেক্ষেত্রে মেবি তাদের জন্য এই যে 10টা আর 3টের থেকে যে ফেজ, সেটাকে কিন্তু মাইনাস করতে হবে। তাদের পক্ষে পসিবল নয়। এবার তারা একটা জিনিস করতে পারে, রাস্তায় আপ এন্ড ডাউনের ক্ষেত্রে বা রাস্তায় চলাচলের ক্ষেত্রে বা কোনো ফাঁকা সময় দেখে নিজের মতো কোথাও না কোথাও এই 2টো ফেজকে কম্বাইন করে 1 ঘন্টাও নিজের মতো টাইম বার করে নিতে হবে, যতই কাজের চাপ থাকুক, যেখান থেকে আমি 1 ঘন্টা কিছু না হোক রিভিশনই করে নেব, নতুন কিছু নাই পড়ি। তো সেটা গেল একটা টাইম ম্যানেজমেন্ট, এভাবে করা যেতে পারে যদি চাও, ঠিক আছে? এগেন আমি বলছি স্টুডেন্টের নিজস্ব ব্যাপার এটা। স্টুডেন্ট কখন কেউ হতে পারে একসাথে বসে 5 ঘন্টাও পড়তে পারে, আবার কেউ 1 ঘন্টার বেশি পড়তে পারে না। বাট আমি একটা সাজেস্ট করবো, স্ট্রেস না নিয়ে রিল্যাক্স হয়ে বারবার ফেজে পড়লে কি হয়, আমরা মানে কোথাও না কোথাও শরীরও বলো আর মনও বলো আমাদের ভালো থাকে। যদি স্ট্রেস নিয়ে কন্টিনিউয়াসলি পড়া হয়, কোথাও না কোথাও আমরা মনোসংযোগ হারিয়ে যাই। আর আরেকটা রিকোয়েস্ট, পড়ার সময় ফোন থেকে একটু দূরে থাকাই ভালো, তাই না? যে বারবার যদি আমি ফোন দেখি আর পড়তে থাকি তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, যদি ফোন থেকে পড়ছি তাহলে শুধু পড়ার স্ট্রেন্ডে থাকা ভালো। কেউ একটা মেসেজ করলো, টুক করে ওটা দেখা, আবার টুক করে একবার সোশ্যাল মিডিয়াতে গিয়ে ঘুরে আসে, এগুলোকে বন্ধ রাখতে হবে। কারণ সিরিয়াসনেস আনা দরকার আছে আমাদের। কোথাও না কোথাও একটা বড় কিছু পেতে গেলে
আমাদের লাইফে সিরিয়াসনেস খুব জরুরি, তো এই জন্য এই যে ছোটখাটো আর কি মেসেজ এসব পরেও রিপ্লাই করা যায়, ঠিক আছে, পড়াশোনা করার পরে। হ্যাঁ, এটাও আবার না হয় আমি কাউকে রিপ্লাই করবো, আমার মনে চলছে আচ্ছা কি কি বলতে হবে, কি কি ওইসব ভাবছো, তাহলে কিন্তু রিপ্লাইটা করে সেরে দাও। বাট যদি মনে হয় যে না ইম্পর্টেন্ট না, আমার এখন ওই নিয়ে মাথা খারাপ করার টাইম নেই, এই জিনিসগুলোকে সাইডে রাখো। তো এগুলো মানে বলতে পারো কোথাও না কোথাও পার্সোনাল অ্যাডভাইস হয়ে যাচ্ছে। যাই হোক, পড়াশোনার ক্ষেত্রে আমাদের দুটো জায়গা থাকে, একটা হচ্ছে আমরা স্ট্রং পার্ট, একটা হয় উইক পার্ট, ঠিক আছে। তো আমরা যদি স্ট্রং পার্টস গুলোকে আমরা বুঝে নিতে পারি যে আমি এই জিনিসগুলোকে জানি বা আমার পড়া আছে, সেগুলোকে এক সাইড করি, আর যেগুলো উইক পার্টস আছে সেগুলোকে এক সাইড করি, তাহলে কোথাও না কোথাও এক্সাম কোয়ালিফাই করতে সুবিধা হয়। কেন হয়? কারণ স্ট্রং পার্টস কে আরো স্ট্রং করার দরকার নেই, কিন্তু রিভিশন করার দরকার আছে। স্ট্রং পার্টস আমাকে মার্কস দেবে, আমি যেটা অলরেডি জানি সেটাও আমায় পড়তে হবে, বাট উইক পার্টসে আমায় টাইম বেশি দিতে হবে। তাহলে আমি কি করব? স্ট্রং পার্টসে টাইম কম দেব, বাট রিভিশন চালিয়ে যাব। কিন্তু উইক পার্টসে আমার শিখে সেটাকে স্ট্রং এর লিস্টে আনতে হবে। সুতরাং এক্ষেত্রে আমি টাইম বেশি দেব, এন্ড দেন কি করব, এই মানে উইক থেকে আমি স্ট্রং এ নিয়ে আসার চেষ্টা করব। সুতরাং নিজের কোথায় প্রিপারেশন হয়ে আছে আর কোথায় নেই, বা যদি শুরুতে একদম জিরোই প্রিপারেশন থাকে, তাহলে কিছু দিনের পরে এই জায়গাটা হতে থাকবে। সেক্ষেত্রে আমার যেটা পড়তে ভালো লাগছে সেটাকে আমি মানে ফ্রেশ মাইন্ডে বা সকাল সকাল সেটাকে পড়ে, যেটা পড়তে ভালো লাগছে না বা যেটাকে আমার মনে হচ্ছে যে একটু ইজি পার্ট, সেটাকে লেটের দিকে পড়া। মানে যখন আমরা যত রাত হতে থাকে না, আমাদের মাইন্ড কোথাও না কোথাও, আমাদের ব্রেনও টায়ার্ড হতে থাকে, তো আমরা তখন আর এতটা ক্যাচ করতে পারি না। তো সেক্ষেত্রে রিভিশন খালি বা লাইট জিনিস পড়ে নেওয়া ভালো। এছাড়া আমি একটা জিনিস বলতে পারবো, পিওয়াইকিউ যে আছে আমাদের, পিওয়াইকিউ যে আমাদের প্রিভিয়াস ইয়ার্স যে কোয়েশ্চেন আছে প্লাস কন্টেন্ট, সেক্ষেত্রে কি হয় না, আমাদের দেখতে হবে যে কোয়েশ্চেন পেপার কেমন আছে প্রিভিয়াস ইয়ার্স এর, সেখান থেকে আমরা কোয়েশ্চেনের আইডিয়া করে নিই। আমি এক্ষুনি এরপরেই দেখাবো সেটা। তো কোয়েশ্চেন পেপার বোঝা অ্যান্ড প্লাস কন্টেন্ট, মানে একটা কোয়েশ্চেন পেপার দেখে আমাদের কন্টেন্ট রেডি করা জরুরি। একটা কোয়েশ্চেন পেপারে কি জিজ্ঞাসা করছে, কি চাইছে, সেটা বুঝে আমাদের কি করতে হবে, নিজের নোটসটাকে বানানো বা নিজের নোটসটাকে বোঝা বা নিজেকে কোথাও না কোথাও প্রিপেয়ার করা জরুরি। তাই এই থার্ড পয়েন্টটাকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। শুধু প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেনে, মডেল কোয়েশ্চেনও আমরা কিন্তু দেখতে পারি ক্ষেত্রে। পিওয়াইকিউ জাস্ট লিখেছি, বাট মডেল কোয়েশ্চেনও এর মধ্যে জরুরি। এবার কিছু কোয়েশ্চেন আমি দেখাবো, ঠিক আছে, তোমাদের থেকে উত্তর আমি আশা করব, তারপর আমি ফাইনালি ডিসকাস করব। বাট এই একটা কোয়েশ্চেনে আমি দেখাবো যে কিভাবে আর কি পিওয়াইকিউর যে কন্টেন্ট কিভাবে আমরা রেডি করবো, এটাও আমি দেখাবো। এখানে একটা কোয়েশ্চেন আছে, হিন্দিতেই দিয়েছি যেহেতু বোঝার সুবিধা হবে, মানে এই ল্যাঙ্গুয়েজ ফলো করতে হবে, তাই আগে আমি বুঝিয়ে দেবো জিনিসটা কি। আগে পড়ি একটু। रचनावाद छात्रों को ज्ञान के निष्क्रिय ग्रहण के बजाय सक्रिय जुड़ाव के माध्यम से अपनी समझ बनाने के लिए प्रोत्साहित करता है। ঠিক আছে, এটা বলছে অ্যাসাসন। এবার রিজন কি বলছে, কারণ কি দেখাচ্ছে, एक रचनावादी कक्षा में शिक्षक एक सुविधा प्रदाता की भूमिका निभाता है, छात्रों को पूछताछ और समस्या समाधान के माध्यम से अवधारणाओं की खोज करने के लिए मार्गदर्शन करता है। তো এই যে প্রথমের যে একটা কিছু সেন্টেন্স দেওয়া হয়েছে সেটার কারণ এটা দিচ্ছে, বলা হচ্ছে রচনাবাদ যে আছে সেটা ছাত্রদেরকে কি করে, জ্ঞানকে নিষ্ক্রিয় গ্রহণকে বজায়, জ্ঞানটা নিষ্ক্রিয় গ্রহণ করেন, এর জায়গায় কি করে, সক্রিয় जुड़ाव के माध्यम से अपनी समझ बनाते हैं, মানে নিজের বোঝার আন্ডারস্ট্যান্ডিং করাতে এনকারেজ করে, ঠিক আছে। এবার কারণ কি দিচ্ছে, কারণ যেটা রচনাবাদী কক্ষা কি হয়, এবার ওখানে বলা আছে রচনাবাদ ছাত্রকে, রচনাবাদ যে পড়ার যে পড়ানোর যে স্টাইল আছে সেই টাইপের ক্লাস কাকে বলে, এটার কারণ এখানে দিয়েছে যে কেন এটা হয়, ঠিক আছে। স্টুডেন্ট কিভাবে নিষ্ক্রিয় জায়গায় সক্রিয় কেন হয়, এটা কেন বলছি আমরা, কারণ एक रचनावादी कक्षा में शिक्षक एक सुविधा प्रदाता की भूमिका निभाता है। শিক্ষক কি করে, একটা সুবিধা প্রদাতা হিসেবে কাজ করে। শিক্ষক কোথাও না কোথাও একটা কিছু আমাদেরকে ফ্যাসিলিটি দেয়। छात्रों को पूछताछ और समस्या समाधान के माध्यम से, মানে যে কোয়েশ্চেন অ্যান্সার যে বিধি ছিল আমাদের, প্রশ্ন উত্তর যে বিধি যে ছিল আমাদের, সেখানে কি হয়েছে, বিধি সরি, তো তার মাধ্যমে কি হচ্ছে, ছাত্রদের অবধারণাও কি খোঁজ করনে কে লিয়ে মার্গদর্শন করতা है। কোন একটা জিনিসের যে নলেজ করার জন্য, কোন একটা জিনিসের আইডিয়া করার একটা জায়গা তৈরি করে দেয়। খোঁজ করা মানে আমরা কোথাও না কোথাও একটা সার্চ করা, নলেজ সার্চ করার একটা জায়গা করে দেয়। কারণ এক্ষেত্রে কি হয়, একটা সুবিধা দেয়, কি সুবিধা দেয়, যেখানে ছাত্রকে पूछताछ और समस्या समाधान, মানে স্টুডেন্টকে কোয়েশ্চেন করা হবে বা কোনো একটা প্রবলেম কিভাবে সলভ করা হবে এটা নিয়ে একটা এরকম একটা সুবিধা দিয়ে দেয়। এবার বলা হয়েছে এ সহি है लेकिन আর गलत है, একটা ঠিক একটা ভুল।
দ্বিতীয় বলা হয়েছে এ গলত লেকিন আর সহি है জেনারেলি এই টাইপের কোশ্চেনের এই টাইপেরই মানে যে অপশনস হয় তোমরা জানোই সবাই যারা একটু পরীক্ষার সাথে যুক্ত যে এই টাইপেরই 4টে অপশন হয় বাট কখনো দেখে নেবে হতে পারে এটার উল্টো দেয়া আছে যে এ গলত है लेकिन আর সহি কি আর এই 1-2 অপশনটাকে উপর নিচে করে দিতে পারে বাট এই টাইপেরই হয় এটা আমি বলছি থার্ডে কি আছে এ और আর दोनों सही है और আর এ কি সহি ব্যাখ্যা করতে হয় দুটোই ঠিক কারণ আর একে ঠিক ব্যাখ্যা করছে এবার এ और আর दोनों सही है দুটোই ঠিক কিন্তু আর এ কি সহি ব্যাখ্যা नहीं है আর একে ব্যাখ্যা করতে পারছে না তো কি মনে হচ্ছে কি হবে তোমাদের কি মনে হচ্ছে আগে দেখি স্যার অপশন থ্রি হবে তোমার না কথা ব্রেক হচ্ছে আমি আরেকবার রিপিট করবে প্লিজ চ্যাট বক্সও ইউজ করতে পারো ম্যাডাম আমার সেকেন্ড অপশনটা মনে হচ্ছে। আচ্ছা কারোর একটা 3 মনে হচ্ছে কারোর সেকেন্ড অপশন মনে হচ্ছে বাকিরা একটু প্লিজ হ্যান্ড রেজ না করলে হবে চ্যাট বক্সে হলে উত্তর দিয়ে দাও ঠিক আছে যতটা মনে হচ্ছে কি মনে হচ্ছে কি হবে ভাবতে হবে কিন্তু 1-2 জন উত্তর দিলে হবে না পরীক্ষা সবার আলাদা আলাদা হবে কেউ কারোর হয়ে লিখে দেবে না তাই না আমিও লিখে দেবো না আর অন্য কেউ কারোর জন্য লিখে দেবে না তো নিজেকে ভাবতে হবে নিজের ভাবার ক্ষমতা বাড়াতে হবে এই জন্য এখানে না আপাতত কতজন আছে 31 মানে তোমার 29 জন আছে আর উত্তর 1-2 আর একজন মুখে বলেছে মানে 3টে উত্তর বাকিরা কি করছে 26 জনের উত্তর নেই হ্যাঁ আরেকজন বাড়লো তাহলে 25 জনের উত্তর নেই কেন আমি ভুল করলে তো এখানে মাইনাস মার্কিং তো আমি দিচ্ছি না না পরীক্ষায় গিয়ে মাইনাস মার্ক পাবে তাহলে ভুলই বললাম তো কি অসুবিধা আছে ভাবছি তো কিছু হ্যাঁ বাকিরা উত্তর দাও 4C বাকিরা ভয় পেয়ে আবার কেউ লিভ করে যেও না ঠিক আছে আমি ভয় খাওয়াচ্ছি না আমি বলছি ভাবতে কিছু একটা ভাবার চেষ্টা করো ম্যাম কখন উত্তর দেবে বোঝাবে ডিপেন্ড না করে নিজের মতো কিছু এখন উত্তর দিতে শুরু করো ভুল হোক কিছু অসুবিধা নেই পার্টিসিপেশন ম্যাম 3 জরুরি হবে আচ্ছা পার্টিসিপেশন দেওয়া ভাবা জরুরি তো মোটামুটি 5-6 জন যদি দেখা যায় টোটাল আমি 7 জন যদি ধরলাম হলো বাকিরা কিন্তু এগেইন সাইলেন্ট ছোট বাচ্চার মতো করলে তো হবে না একা একের একের নাম ধরে ডাকার কি এত টাইম আছে ম্যাম হ্যাঁ এখানে যেটা দেখছি কি হিন্দিতে একটু অসুবিধা হচ্ছে যেহেতু একটু বুঝতে সময় লাগছে এই জন্য হ্যাঁ একটু সময় লাগছে এজন্যই হিন্দিতে কোয়েশ্চেন দেওয়া হচ্ছে যাতে পরীক্ষাতে সময় পর্যন্তই বোঝার অসুবিধাটা না থাকে নাহলে আমি ইংলিশে ইজিলি দিতে পারতাম আমার জন্য টাইপ করা ইজি হয়ে হ্যাঁ যেত হ্যাঁ তাই না কিন্তু যাতে তোমাদের বুঝতে না অসুবিধা হয় এজন্য হিন্দিটা দেওয়া হচ্ছে ঠিক আছে হ্যাঁ ওটার জন্যই একটু লেট হচ্ছে হ্যাঁ ওটা এখন তো লেট হোক অসুবিধা নেই আমাদের জাস্ট কোয়েশ্চেন কি পুরো পুরি হিন্দি হতে হবে ইংলিশও থাকবে ইংলিশে হিন্দি হিন্দি ইংলিশ থাকবে আচ্ছা হুম ঠিক আছে ম্যাম হ্যাঁ তো সেক্ষেত্রে দুটো টার্মে ইউজ করা যেতে পারে অসুবিধা নেই বাট যেহেতু এটা অনেকেরই হয় যে ইংলিশটা জটিল লাগে তো তাদের জন্য হিন্দি বা অনেকের মনে হয় যে এটা হলে ইজি হতো তাই হ্যাঁ ম্যাম অনেক সময় মনে হয় যে হিন্দিটা বোঝা যাচ্ছে হ্যাঁ আবার আর কখনো অনেক জটিল অনেক ওয়ার্ড গুলো আলাদা আলাদা আছে হ্যাঁ মানে হ্যাঁ যেগুলো হ্যাঁ একটু ভালো টার্ম গুলো জানা থাকলে হুম ওটাই আর কি যদি এখন থেকে প্র্যাকটিস শুরু হয় টার্মস গুলো ইজি হয়ে যাবে তো আমাদের একটু তাহলে প্রথমত জানতে হবে আমি উত্তর পরে যাচ্ছি আগে আমরা দেখবো রচনাবাদ যে আমাদের আছে সেটা কি হয় রচনাবাদ কক্ষা বা রচনাবাদ যে এডুকেশন প্রসেস আর কি বলা হয় একটা আমি রিসার্চ বলছি খালি রচনাবাদের कई शोधकर्ता मानते हैं कि अधिगम एक सामाजिक संदर्भ होता है अधिगम माने কি হয় কে জানো अधिगम কি হয় ম্যাডাম লার্নিং। হ্যাঁ लर्निंग একটা কি একটা সোশ্যাল কন্টেক্সট ঠিক আছে इसका अर्थ है ज्ञान का निर्माण इसके बाद मानव विकास दूसरे के साथ परस्पर बातचीत के माध्यम से होता है এটার মিনিং কি একটা নলেজ কে ক্রিয়েট করা হচ্ছে ঠিক আছে জ্ঞান নির্মাণ করা হচ্ছে একটা নলেজ নেওয়া হচ্ছে যাতে কি হয় জ্ঞান নেওয়ার পরে মানুষের বিকাশ হয় এটা হতে পারে একে অপরের সাথে কথাবার্তার মাধ্যমে হতে পারে ঠিক আছে এতে কি হয় জ্ঞানের বিকাশ হয় এবার
रचनावाद एक ऐसा सिद्धांत है जो अधिगम की प्रक्रिया माने लर्निंग प्रक्रिया की करे प्रत्यक्ष भागीदारी की प्रकृति पर जोर देता है মানে ডাইরেক্ট যে লার্নিং প্রসেস আছে সেটাকে সাপোর্ট করে আর ওটাকেই ব্যাখ্যা করে। জাস্ট এক সেকেন্ড। তো রচনাবাদ আমাদের কি করে ডাইরেক্ট পার্টিসিপেশন কে সাপোর্ট করছে। তাহলে আমরা কি বলতে পারি না যে কোয়েশ্চেন আনসার যে আমাদের প্রসেস ছিল সেটা আমাদের ডাইরেক্ট পার্টিসিপেশন থাকে। আমি যদি একটা কোয়েশ্চেন করতে চাই আমাকে ডাইরেক্টই করতে হবে, আমি নিশ্চয়ই কোয়েশ্চেনটা মনে মনে ভেবে অন্য কাউকে দিয়ে পাঠাবো না, অন্য স্টুডেন্টকে কোয়েশ্চেন করে পাঠাবো না, এরকম হবে না। তাহলে কি হবে ডাইরেক্ট পার্টিসিপেশন হচ্ছে এক্ষেত্রে কোয়েশ্চেন আনসারে। হ্যাঁ কি না বলো? যারা ম্যাম অ্যান্সার হ্যাঁ যারা ম্যাম অ্যান্সার দিচ্ছে তারা নিজেরাই অ্যান্সার দিচ্ছে না, অন্য কেউ তো দিয়ে দিচ্ছে না। হ্যাঁ বিদিশা বলো। ম্যাম আরেকবার বোঝাবেন? হ্যাঁ আমি বলছি এখানে যে রচনাবাদের সিদ্ধান্ত মানে যে রচনাবাদ নিয়ে যে রিসার্চ এসেছে সেটাতে বলা হচ্ছে এটা একটা লার্নিং এর প্রসেস। কিভাবে শেখায়? এটা ডাইরেক্ট লার্নিং শেখায়, এমন না যে তুমি কোথা থেকে ইনডাইরেক্ট লার্নিং করছো। যেমন ধরো এখন আমার কাছ থেকে তোমরা ডাইরেক্ট লার্ন করছো, কোথাও তোমরা কিছু একটা অন্য কিছু পড়ছো কোনো টিচারের থেকে ডাইরেক্ট লার্ন হচ্ছে, কিছু নেচার থেকে ডাইরেক্ট লার্ন হচ্ছে। এমন নয় যে তুমি ইনডাইরেক্টলি শিখছো, এমন নয় যে তোমাকে বুঝতে হচ্ছে অ্যাকচুয়ালি তুমি কি শিখেছো। তো এটা কি হচ্ছে বলা হয়েছে যখন একটা নলেজ ক্রিয়েট হয় একটা লার্নিং এর প্রসেস হয় একে অপরের সাথে কনভারসেশনের মাধ্যমে কিন্তু হয়। এটা ডাইরেক্ট তোমার ডাইরেক্ট পার্টিসিপেশন প্লাস একে অপরের সাথে কথাবার্তা বলতে। তাহলে এগেইন যদি আমরা কোয়েশ্চেনে ফেরত যাই যেখানে ছিল যে রচনাবাद একটা কি কোয়েশ্চেন আনসারের প্রসেস, ঠিক আছে, ছাত্র পুছতাছ আর সমস্যা সমাধান করে মানে কোয়েশ্চেন আনসার দেয়। তো সেটা কি ডাইরেক্ট পার্টিসিপেশন নয় স্টুডেন্টের? স্টুডেন্ট ডাইরেক্ট পার্টিসিপেট করছে কিনা বলো? হ্যাঁ হ্যাঁ, ওখানে তো Yes, স্টুডেন্ট হ্যাঁ অবশ্যই ডাইরেক্ট হ্যাঁ পার্টিসিপেট করছে। ডাইরেক্ট হ্যাঁ হ্যাঁ তাহলে দেখো এই যে কোয়েশ্চেনটা ছিল আর কিন্তু ঠিকই বলেছে রচনাবাদ অ্যাকচুয়ালি কেন এটা মানে কেন এটাকে নিষ্ক্রিয় না হয়ে সক্রিয় বলা হচ্ছে। দুটোই দেখো, নিষ্ক্রিয় না হয়ে সক্রিয় মানে কি ডাইরেক্ট পার্টিসিপেশন, ঠিক আছে, ডাইরেক্ট ইনভলভমেন্ট। নিষ্ক্রিয় নয় সক্রিয় মানে তোমার ডাইরেক্ট পার্টিসিপেশন হচ্ছে। আর কেন হচ্ছে এটা ডাইরেক্ট পার্টিসিপেশন? কারণ এখানে একটা কোয়েশ্চেন আনসার সেশনের মাধ্যমে নলেজ আর কি নলেজকে সার্চ করা হয়, এটাই বলা হয়েছে। তাহলে দুটোই ঠিক মানে দুটো ঠিক এন্ড এগেন আর এ কে সত্যিই সাপোর্ট করছে, আর এ কি সহি ব্যাখ্যা হ্যাঁ। বোঝা গেল? বোঝা গেছে এটা? yes, ma'am. হ্যাঁ ম্যাম দেখো এই যে আমি এখানে লিখেছি আমি কিন্তু ডাইরেক্ট তোমাদের ওই জায়গাগুলো এজন্যই লিখে দিইনি যে প্রশ্ন উত্তরের মাধ্যমে ওই ডাইরেক্ট লিখে দিলে তোমরা ভাবতে না, ঠিক আছে। এখান থেকে আমি যেটা বললাম এই যে প্রত্যক্ষ ভাগীদারি বলো আর যে তুমি বলো যে এই এটাকে বোল্ড করে দিলাম ধরো আন্ডারলাইন করলাম যদি কিওয়ার্ড বলা হয় অধিগম এগেন, ঠিক আছে, কারণ লার্নিং প্রসেস হচ্ছে এটা, ঠিক আছে। আর কি জ্ঞানের নির্মাণ হয় আর এক दूसरे কি এই বাতচিত যদি বলা হয় মানে আমরা বলছি ডাইরেক্ট কন্টাক্ট হয়, ঠিক আছে, ডাইরেক্ট মানে কনভারসেশন হয়। তো তাহলে এই তিনটে জিনিসই দেখো আলটিমেটলি আমাদের যে কোয়েশ্চেন আনসার আছে ওটাকে সাপোর্ট করছে, ঠিক আছে। তো তাহলে আমাদের বুঝতে হবে দেখো যখনই একটা নোটস দেখবে সেখান থেকে আরো কি কি হতে পারে এটাও কখনো কখনো ভাবা উচিত। এখানে আমি এই জন্যই নোটসটাকে একটু ঘুরিয়ে দিয়েছি যাতে তোমরা এই জিনিসটাকে বুঝতে পারো। তো আমাদের প্রিপারেশন কিন্তু কন্টেন্টের এভাবে নেওয়া উচিত যেখানে কি আমরা আরো কিছু থাকবে মানে 3 লাইনের মধ্যে কিন্তু আমি অ্যাকচুয়ালি 5-6টা জিনিসকে বলে দিয়েছি, ইভেন যেটা লিখিনি সেটাও বলে দিয়েছি, কোয়েশ্চেন আনসার সেশন ডাইরেক্ট পার্টিসিপেশন সমস্ত কিছু কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। বুঝতে পারলে কিভাবে কন্টেন্ট বানাতে হবে, কিভাবে নিজেদের নোটস হওয়া উচিত। মেবি কোচিং থেকে Okay, নোটস ma'am. প্রোভাইড হবে এসবগুলো ঠিক আছে, বাট নিজের পার্টিসিপেশন কি হবে, নিজের নোটস কি হবে, সেক্ষেত্রে কিন্তু যেন এরকম হয় যেটা কোয়েশ্চেন আছে। তো আমাদের প্রথমে জানতে হবে রচনাবাদ কি, এই কোয়েশ্চেনটার উত্তর আমরা তখনই ঠিক ভুল একটা তো আন্দাজ করে দেয়া গেল যে হ্যাঁ 3 হতে পারে, বাট সত্যিকারের রচনাবাদ শিক্ষণ কাকে বলা হয় এটা তো আমাদের জানতে হবে, তাই না। না জেনে আমি যদি করি তখন আমার মনে এই ডাউটটা থাকবে হ্যাঁ এটাও ম্যাম ঠিক এটাও ঠিক হবে ওটাও ঠিক হবে। তাহলে প্রথম এইরকম কোয়েশ্চেন করার জন্য মানে যত কোয়েশ্চেন পাবে যে টার্মটা জানো না স্পেশালি যেমন রচনাবাদ যে শিক্ষণ বা রচনাবাদী কক্ষা মানে বোঝা যাচ্ছে এটা একটা কোন একটা এডুকেশনের প্রসেস বা লার্নিং এর প্রসেস,
প্রথমে সেটাকে সার্চ করতে হবে এটা কি, বা ইউটিউবে দেখো, গুগল দেখো, যেখানেই হোক পেয়ে যাবে, কোথাও না কোথাও বইও থাকতে পারে, সেখান থেকে দেখলে এটা কি হয়। এবার ওটাকে দেখে নিয়ে এগেন কোয়েশ্চেনে আসবে, এন্ড দেন ওর সাথে কোরিলেট করার চেষ্টা করবে, দেখবে নিজেদের এত ভালো নলেজ হয়ে যাবে না, যে মানে পরে ধীরে ধীরে কয়েকটা কোয়েশ্চেন প্র্যাকটিস করতে করতে যখন কোয়েশ্চেন কমন আসতে থাকবে বা এই জিনিসগুলো রিপিটেশন হবে, তখন কিন্তু আর নিজের কোনো অসুবিধাই হবে না। হ্যাঁ, যতন কিছু প্রশ্ন আছে? ম্যাম এটা কি প্যাডাগজি কোশ্চেন? এটা এখন টিচিং অ্যাপটিটিউডের যে পার্ট আছে সেটার কোয়েশ্চেন, বাট প্যাডাগজির মধ্যেও আমরা ফেলতে পারি কোথাও না কোথাও এগেন, কারণ টিচিং অ্যাপটিটিউডের ওটাও লিঙ্ক। ঠিক আছে, কারণ ডাইরেক্ট। কারণ হ্যাঁ বলো। আমি বলো। সিটেট এর মানে প্রিপারেশন নিচ্ছি, তো তো এটা তো প্যাডাগজিতে আমি দেখেছি এই ধরনের কোশ্চেন গুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই ওই বলছি না, ঘুরে ফিরে না সেই নাককে তুমি ঘুরিয়ে দেখাও সোজা দেখাও একই জায়গায় পৌঁছাবে। তো এই সিলেবাস গুলো ওই রকমই, ওরা স্টুডেন্টকে বোকা বানাবার জন্য এত এত সিলেবাস দিয়ে দেয়, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে অনেক কিছু এক পাবে, সবকিছুই এক অ্যাকচুয়ালি। ঠিক আছে, ঠিক তো আছে। এইগুলো নিজেদেরকে ক্রিয়েটিভিটি দেখাতে হবে যে কি কি একই আছে, আমাদেরকে বুঝে নিয়ে সেসব গুলোকে মানে একবার পরেই প্রিপারেশন নিয়ে নিতে হবে, তখন আর আমাদের 2-3 বার করতে হবে না। হ্যাঁ, এখানে দেখবো আমরা কিছু কোয়েশ্চেন শিক্ষণ বিধি, ঠিক আছে, মেথডস অফ যে টিচিং যে বলছিলাম, তো সেক্ষেত্রে ব্যাখ্যান বিধি, লেকচার মেথড দেখেছো, এছাড়া কিছু আরো কোয়েশ্চেন আছে ওই ওই এর ভেতরে আর কি আছে, সহযোগী অধিগম, কেস আধারিত অধিগম, সমস্যা আধারিত অধিগম, পিবিএল, প্রবলেম, যে তোমার প্রবলেম বেসড লার্নিং, একটা হচ্ছে কেস স্টাডি ইজ এ লার্নিং, একটা হচ্ছে সহযোগী অধিগম মানে যেটা হচ্ছে তোমার হেল্প লার্নিং বলা হয় যেটাকে, আর একটা হচ্ছে লেকচার মেথড। তো এর আমি চারটাকে বিশ্লেষণ করে দিলাম, একটা হচ্ছে লেকচার মেথড, একটা হচ্ছে একে অপরকে হেল্প করে যে লার্নিং হয়, টিচার স্টুডেন্টকে, স্টুডেন্ট টিচারকে, একটা বা কোনো কেস বেসিসে কোনো একটা কিছু হয়েছে সেটা, আর একটা হচ্ছে কিছু একটা সমস্যা আছে সেটাকে আধারিত করে সেই হিসাবে মানে শিখতে হবে। এবার 4টা পয়েন্ট আছে, এবার বলো কি হবে। একটা আছে বাস্তবিক দুনিয়া কি সমস্যা সমাধান পর ধ্যান কেন্দ্রিত করে, वास्तविक যে দুনিয়ার যা প্রবলেম, একটা হচ্ছে কি शिक्षक केंद्रित दृष्टिकोण जहां ज्ञान प्रसारित होता है, একটা হচ্ছে छात्र समस्याओं को हल करने या अवधारणाओं को सीखने के लिए एक साथ काम करते हैं, और छात्र महत्वपूर्ण सोच विकसित करने के लिए मामलों और परिदृश्यों का पता लगाता है। খুব ইজি, বলে দাও কি হবে। আমার মনে হচ্ছে টাইম লাগা উচিত। একটা হচ্ছে লেকচার মেথড, যেখানে টিচার কি হবে লেকচারে দিতে থাকবে, নিজের মতো করে পড়াবে, তাহলে কোনটা হওয়া উচিত, ব্যাখ্যান বিধির কোনটা উত্তর হবে? बी ए व्याख्या विधि शिक्षक केंद्रित दृष्टिकोण जहाँ ज्ञान प्रसारित होता है। রাইট, অনেকে 2 লিখছো এবার। ঠিক, আমি এজন্য আর বেশি এবার টাইম দিচ্ছি না উত্তরের, কারণ আমাদের কাছে সময় কম আছে, কোশ্চেন এখন অনেকগুলো আছে। লেকচার মেথডে কি হচ্ছে, যেখানে শিক্ষক নিজেরই দৃষ্টিকোণে, আমি আমার মতো পড়িয়ে যাব, ঠিক আছে, কারণ আমি যেটা ভাবছি বা কিছু, কারণ এখানে আমার কাছে অন্য স্কোপ নেই, তো তখন কি হয়ে যাবে, এটা ব্যাখ্যান বিধি হয়ে যাবে। সহযোগী অধিগম কি হয়, যেখানে একসাথে কাজ করে, তাহলে কোথায় আছে আমাদের সাথ কাম করনে কি? 3। হুম, তো দেখো ওয়ার্ডেই উত্তর দিয়ে দিচ্ছে, সহযোগী এখানে সাথ কাম করনে দেয়াই আছে, তো বুঝতেই পারছো সাহা মানে সাথে কাজ করা। ঠিক আছে, তো কোথাও না কোথাও ওয়ার্ড থেকেও আমরা বুঝে যাব। কেস আধারিত, কোন একটা কিছু হয়েছে, একটা কেস ঘটেছে, একটা ঘটনা 4। ঘটেছে, সেটা অনুযায়ী, তাহলে এটা হবে 4। যারা কি হবে না, যেখানে কেস আধারিত, যেখানে কোন একটা কিছু প্রবলেম মানে একটা কিছু হয়েছে সেই অনুযায়ী সেখানে গিয়ে, ধরো একটা কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেখানে গিয়ে দেখতে হবে যে কেন অ্যাক্সিডেंट হলো, কি কারণে হয়েছে, তার নিয়ে ডিসকাশন। ঠিক আছে, তো এটা হবে सोच विकसित करने के लिए मामला और परिदृश्य का पता लगाता है। মনে রাখবে কেস স্টাডিজে যারা যায় তারা কিন্তু কেস ক্রিয়েট করে না, তারা ঘটনা ঘটে যাওয়ার পরে যায়, ঘটনা ঘটার পারপাসে তাদের কোনো হাত নেই, তাই তারা আফটার কেস আর কি সেখানে পৌঁছায়, কোন একটা কিছু হয়েছে বলে সেখানে যায়, ঘটনা ঘটার পিছনে তাদের কোনো কারণ নেই, মানে তাদের কোনো হাত নেই।
এবার প্রবলেম সলভিং, সেখানে কি হবে, বাস্তব দুনিয়া কা সমস্যা সমাধান। এখন আমাদের কাছে ইএমআরএস একটা সমস্যা পাস করতে হবে, তো আমরা কি করছি, সমস্যা সমাধানের জন্য কোনো কোনো ক্লাস দিচ্ছে, ক্লাস করছি, তোমরাও পড়ছো, তাই না? তো এরকম আর কি, বাস্তবিক দুনিয়া কে যে সমস্যা है उसका समाधान करना। বোঝা গেল এটা? হ্যাঁ ম্যাম। ওকে ম্যাম। হ্যাঁ ম্যাম। জি এখানে দেওয়া ছিল আর কি কোড, তো তোমরা দেখে নিও কোড, তোমাদের কাছে যখন এটা এসে যাবে। এগেন रचनात्मक मूल्यांकन ওই জিনিসই এসছে, দেখো रचनात्मक मूल्यांकन सीखने की प्रक्रिया के दौरान छात्रों का मूल्यांकन करने और निरंतर प्रतिक्रिया प्रदान करने पर केंद्रित होता है। আর এখানে যে রচনাত্মক যে মূল্যাঙ্কন আছে, মানে যখন যে মার্কিং করা হয় সেক্ষেত্রে যে রচনাত্মক মূল্যাঙ্কন থাকে, মানে যেখানে স্টুডেন্টকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, সেখানে কি হচ্ছে, এটাতে কি হয়, ছাত্রের মূল্যাঙ্কন सीखने की प्रक्रिया के दौरान ছাত্র কিভাবে শিখছে সেই অনুযায়ী তাকে মার্ক দেওয়া হয়, আর নিরন্তর প্রতিক্রিয়া প্রদান करने पर केंद्रित होता है। আর ধরো মানে হয় না আজকাল এক একটা ছোট ছোট পড়ানো হলো, 2-3টে চ্যাপ্টার একটা ইউনিট টেস্ট হয়ে গেল, তো এগুলো হচ্ছে রচনাত্মক মূল্যাঙ্কন। সেটা কন্টিনিউয়াসলি হতে থাকে, একটা চ্যাপ্টারের শেষে হতে পারে, যে ধরো তোমরা কোনো একটা ক্লাস করলে তারপর তোমাদেরকে কোশ্চেন দেওয়া হচ্ছে, তো এগুলো হচ্ছে রচনাত্মক মূল্যাঙ্কন, একটার পর একটা তোমার শিখছো, তারপরে এক্সাম দিচ্ছ, শিখছো এক্সাম দিচ্ছ। তো আর এই প্রক্রিয়াটা নিরন্তর চলে, মানে তোমার যতগুলো ইউনিট ততবার পরীক্ষা হবে, তারপর একটা ফাইনাল পরীক্ষা হবে, তো এটা কন্টিনিউয়াস প্রক্রিয়া বলা হয়েছে। योगात्मक मूल्यांकन की उन क्षेत्रों की पहचान करते हैं जिसमें रचनात्मक मूल्यांकन से अधिक प्रभावित होता है, जहाँ छात्र की सुधार की आवश्यकता होती है। কিন্তু যোগাত্মক মূল্যাঙ্কন তাকেই বলা হয়েছে যেখানে কি হয়, এর থেকেও বেশি রচনাত্মকের থেকেও বেশি প্রভাবী, কারণ যেখানে ছাত্ররা আবার ছাত্র যা যা ভুল করে সেটা নিয়ে এটা ডিসকাস করে। তো এটার মধ্যে কোনটা ঠিক হবে, রচনাত্মক আর যোগাত্মক? বলো ম্যাম এটা রচনাত্মক ঠিক হবে, না, কোন অপশনটা ঠিক হবে আমাকে বলো। কারণ যোগাত্মক তো বছরের ফরম্যাটিভ সামাটিভ যেটা হয়, ए सही है लेकिन बी गलत है। তো তাহলে কোনটা উত্তর আর ঠিক? হ্যাঁ, ওই যেটা ইংলিশে যেটা ফরম্যাটিভ আর সামেটিভ না, সেটাই এখানে বলা হচ্ছে, রচনাত্মক আর যোগাত্মক। তাহলে আমাদের কোনটা ঠিক হবে? এটা 3 নাম্বার आंसर হবে ম্যাম। এই একটা ঠিক একটা ভুল বিটা আর গলত। 3 নাম্বার। হ্যাঁ হ্যাঁ, কারণ হ্যাঁ 3 নাম্বার রচনাত্মক মূল্যাঙ্কন বেশি প্রভাবী হয়, যোগাত্মক নয়, কারণ এটা সামেটিভে আমরা এট দ্য এন্ড বছরের শেষে গিয়ে পরীক্ষা দিই। আপনি যেটা হ্যাঁ হ্যাঁ যেটা ফরম্যাটিভ হ্যাঁ, সেটাই আমাদের বেশি কাজে বেশি কাজে লাগে, তো অবশ্য সেটা রচনাত্মক। ঠিক আছে, হুম হুম বাকি আরো পড়ানো হবে, মূল্যাঙ্কন এসব যখন ক্লাসে থাকবে তখন বুঝতেই পড়ে যাবে। প্রবলেম দেখো, প্রবলেম বেসড লার্নিং নিয়ে অলরেডি একটা কোশ্চেন ছিল, এটাও তাই। সেখানে কি হবে না, আমি আর বেশি টাইম নিচ্ছি না, ব্যাখ্যান আধারিত হবে না, কারণ সেটা লেকচার মেথড सक्रिय अधिगम जहां वास्तविक दुनिया के परिदृश्य को लागू करते हैं। দেখো ওই জিনিসটাই লাস্ট ইয়ার কোশ্চেন আবার ঘুরিয়ে ওই একই দিয়েছে, এই দুই হবে, আর তাই আমি এখানে বলছি না বেশি। হুম, কিভাবে আইসিটির কোশ্চেন হয় দেখে নাও এক আধটা। দেখা যাচ্ছে আশা করি, বড় করলাম একটু। ওসিআর বলে একটা জিনিস থাকে, ঠিক আছে, तो डेटा रीडिंग और स्कैनिंग टेक्नोलॉजी में ओसीआर का पूर्ण रूप क्या होता है, ओसीआर फुल फॉर्म की? ऑप्टिकल कैरेक्टर रिकॉग्निशन। ऑप्टिकल নাম্বার 1 हाँ 1 कैरेक्टर रिकॉग्निशन। তাহলে হয়ে যাবে অপশন তোমার 1, তাই তো? এটা হবে ঠিক। আর দেখছি না, তার মানে আমাদেরকে এখানে আসছে যেখানে শর্ট ফর্ম থেকে ফুল ফর্ম জানতে হচ্ছে আমাদের, ঠিক আছে, এটাও সেই টাইপেরই। कंप्यूटर के प्रोसेसर की गति मापी जाती है, किसे আমরা कंप्यूटर প্রসেসরের গতি মাপি? ম্যাম 1 গিগাবাইট। গিগাহার্টজ, বাইট না গিগাহার্টজ। 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 হ্যাঁ,
বেশি মানে এক একটা ডিসকাস এখন করছি না, বাট তোমাদেরকে দায়িত্ব হবে। এছাড়া বোর্ড কি হয়, বিপিএস কি হয়, এমআইপিএস কি হয়, এগুলো জেনে নেওয়া, এগুলো তোমাদের দায়িত্ব। কারণ আমার কাছে এখন আর যেহেতু বেশি টাইম নেই, তাই আমি আর বললাম না। তো অ্যাজ আ স্টুডেন্ট তোমাদের এটাই কাজ হবে যে প্রত্যেকটা পয়েন্টকে জেনে নেওয়া, যে এটা উত্তর হচ্ছে মানে এটুকুই জেনে বন্ধ করে দেবো তা কিন্তু নয়। এছাড়াও যে অপশনে যে 3টে আছে এগুলোর কাজ কি এটা জেনে নেওয়া খুব জরুরি। তাহলে একসাথে 4টা কোয়েশ্চেনের प्रिपरेशन হয়ে যায়। सीपीयू के 2 मुख्य घटक, कंट्रोल यूनिट और एएलयू বা एएलयू और बीयूएस, कंट्रोल यूनिट और रजिस्टर और मुख्य मेमोरी। 1 বাহ, ভালো প্রিপারেশন আছে। कंट्रोल यूनिट एंड एएलयू। सीपीयू এর ফুল ফর্ম কি হয়? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। Good. প্রসেসিং। তো এভাবেই তখন আমাদের প্রথমত জানতে হবে সিপিইউ কি, then হ্যাঁ তারপরে আমাদের এর উত্তর খোঁজা। এছাড়া আমাদের এলইউ বাস বা कंट्रोल यूनिट এদের কাজ কি পুরোটাই আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, प्रथम साइबर कानून है व पहला साइबर कानून है जो भारत में ई कॉमर्स के लिए कानूनी ढांचा प्रदान करता है। আজকাল ই বিজনেস চলছে, ই কমার্স চলছে, সেক্ষেত্রে কোন সাইবার রুলস যেটা আমাদেরকে এই কানুনি ঢাঁচা প্রদান করছে? জানো কেউ এটা? এটা একটু টাফ আমি জানি, বাট আমাদের দরকার আর কি কখনো কখনো। এটা হবে 2000 সাল, ঠিক আছে? 2000 সালে এটা হয়েছে, কানুনি ঢাঁচা দিয়েছে। 2000 কিভাবে মনে রাখবে? যদি বাই চান্স এই কোয়েশ্চেন রিপিট হয়, মনে রাখবে আমরা 1900 যুগে আর নেই, 2000-এ চলছি, তো এই জন্য এটা শুরুই হয়েছে ওই সময় থেকেই। তো এইভাবেই মনে রেখে নেবে আর কি। অনেক কিছু নিজের মতো গল্প বানিয়ে নিও, তাহলে দেখবে তাড়াতাড়ি মনে থেকে যায় কিছুর সাথে রিলেট করে। लगभग समय लगभग समान समय में पढ़ने और लिखने की क्षमता रखता है। क्षमता है किसे? सिक्वेंशियल एक्सेस, रेक्टर स्कैन, खोज और रैंडम एक्सेस। একই সময়ে পড়া আর লেখার ক্ষমতা রাখে। 4 র‍্যান্ডম অ্যাক্সেস। বাকি কেউ? র‍্যান্ডম অ্যাক্সেসই উত্তর হবে। আমি জাস্ট একটু ডাউটে ফেলার জন্য জিজ্ঞাসা করলাম যে আর কেউ কিনা। র‍্যান্ডম অ্যাক্সেস ঠিক উত্তর, ঠিক আছে, আমি মার্ক করে দিলাম। না করলেও হতো হবে। হ্যাঁ, তো আজকের মতো এতটাই আছে পড়ানো। বাকি তো ক্লাসের সাথে সাথে আরো পড়ানো হবে, বাট কোয়েশ্চেন এভাবেই থাকবে আর এভাবে প্র্যাকটিস করতে হবে আর কি। নিজেদেরকে প্রিপারেশন এভাবেই নিতে হবে। বোঝা গেছে আশা করছি পুরোটা ক্লাসের? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। কিছু যদি কারোর জানার আছে, ডাউট আছে, আমি যদি জানি তো বলতে পারি আর কি, যদি মনে হচ্ছে কিছু কোয়েশ্চেন আছে তো। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যালো ম্যাডাম, আমি একটু পরে জয়েন হয়েছিলাম, যদি একটু আইসিটিএস এর মধ্যে কি কি পড়ে যদি একটু মানে একটু আমি বলতেন। তোমাকে সিলেবাসটা এখন স্ক্রিনশট মানে এখানে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। বাকি তারা যখন পড়ানো হবে তখন বলে দেবো, কারণ টোটাল বলতে গেলে অনেক টাইম লেগে যাবে। এটা হচ্ছে আইসিটি সিলেবাস, তুমি স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দাঁড়ান। আর এটা হচ্ছে টিচিং অ্যাপটিটিউডের সিলেবাস। কোয়েশ্চেনের কোন পেজটা দেখাবো? সবগুলোই কি দেখাবো? কেউ একটা কোয়েশ্চেন দেখাতে বলছো? দেখো আমি সবগুলো আরেকবার দেখিয়ে দিচ্ছি, রিপিট করে দিচ্ছি। এটা ছিল 1 নম্বর কোয়েশ্চেন, যার ক্লারিফিকেশন দিয়েছিলাম এখানে। কিছু কিওয়ার্ডকে আমি বোল্ড করে দিয়েছি পরে, ঠিক আছে? হুম। এবার এই হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন, যার এটা ছিল অপশন, তো ওখান থেকে ডিসকাস হয়ে গেছিল বলে এটা নিয়ে আর বললাম না বেশি কিছু। এই হচ্ছে থার্ড কোয়েশ্চেন, এই হলো ফোর্থ কোয়েশ্চেন। আচ্ছা। আর এবার ছিল আইসিটি থেকে কোয়েশ্চেন, এই নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। ঠিক আছে? হয়েছে সবার স্ক্রিনশট নেওয়া?
হয়েছে? আচ্ছা, এই আর একটা কোশ্চেন ছিল। ঠিক আছে, আশা করছি শেষ কোশ্চেন। আর কিছু আছে কারোর প্রশ্ন? কিছু ম্যাম প্রথমের পেজটাতে একবার জানতো, প্রথম যেটা। চলো তাহলে আজকে ম্যাম একবার প্রথমে পেজটাতে একবার জানতো। দেখো কোনটা বলছো, আমি যাচ্ছি। এটা নিশ্চয় নয়, এটা এটাই ফার্স্ট পেজ। হয়েছে? যতন রিপ্লাই করো, নাহলে আমি বুঝতে পারছি না। আচ্ছা, মনে লিভ করে গেছে। ঠিক আছে, আশা করছি নেওয়া হয়েছে তোমাদের স্ক্রিনশট। আজকের মতো কিছু আর কোয়েশ্চেন যদি থাকে তো আর 1 মিনিটের মধ্যে বলতে পারো। ঠিক আছে, তাহলে আজকের মতো শুভরাত্রি, পুনর্মিলামः। ঠিক আছে, গুড নাইট ম্যাডাম, গুড নাইট। Good night.